প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে গণিতের প্রথম ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আগে একবার পরিচয় হয়েছিল আমার সাথে ওরিয়েন্টেশন ক্লাসে, সবার সাথে হয়নি। তো সবার জন্য আমি আরেকবার আমার পরিচয়টি দিচ্ছি। আমার নাম হচ্ছে শামসুল আরিফিন। আমি পড়াশোনা করেছি কুমিল্লা মেডিকেল কলেজ থেকে। এরপরে আমি এমপিএইচ মানে মাস্টার্স ইন পাবলিক হেলথ করি ব্র্যাক জেমস পি গ্র্যান্ড স্কুল অফ পাবলিক হেলথ থেকে 2016-তে। আর আমার বিসিএস এ পরীক্ষা দেওয়ার 4বার অভিজ্ঞতা, 35, 36, 37, 38। আর এখানে আমি 37তম বিসিএস এ ক্যাডার। আগের দুবার আমি আসলে যদিও প্রিলিমিনারিতে উত্তীর্ণ হই, কিন্তু বিসিএস নিয়ে আমার ওরকম সলিড কোনো প্ল্যান ছিল না। দ্যাটস ওয়াই আমি সেখানে রিটেন পরীক্ষা অংশগ্রহণ করিনি। তো 37-এ আমি পরীক্ষা রিটেনে উত্তীর্ণ হই। তো আমার যেটা মনে হয় যে আমার যে 4বার প্রিলির যে অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতা দিয়ে আমি তোমাদেরকে ম্যাথ প্রোগ্রামটা কিভাবে ম্যাথে ভালো করে, মানে ম্যাথে ফিট হয়ে তুমি কিভাবে বিসিএস হিট হতে পারো, সেই ব্যাপারে তোমাদের কিছু গাইডলাইন আমি দিতে পারবো আমার একান্ত অভিজ্ঞতা থেকে। কারণ তোমরা যেটা জানো যে 35 বিসিএস এর পর থেকে যে বিসিএস এর যে সিলেবাস এবং কোশ্চেন যে প্যাটার্ন, সেটা একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে। তো যেহেতু আমি পরিবর্তিত সিলেবাসেই আমি 4বার প্রিলি দিয়েছি এবং আল্লাহর রহমতে 4বারই আমি পাশ করেছি প্রিলিতে, সুতরাং আমার মনে হয় আমার যে অভিজ্ঞতাটা আমি তোমাদের সাথে শেয়ার করলে তোমরা উপকৃত হবা। তো আমি এখানের মধ্যে একটা জিনিস বলি তোমাদেরকে, যে আমরা কিভাবে যে অল্প পরিশ্রমে, মানে আমরা খুব টেকনিক আমরা ফলো করে আমরা কিভাবে বড় একটা কাজ আমরা করতে পারি। তো আমার নিনজা মুভিগুলো আমার খুব ভালো লাগে। জাপানি একটা টেকনিক তোমরা জানো, এটা আত্মরক্ষামূলক একটা টেকনিক, যেখানে যে কোনো ব্যক্তি তার আত্মরক্ষার জন্য সে সে অল্প আয়াসে অল্প পরিশ্রমের মধ্যে সে শত্রুকে ঘায়েল করে ফেলতে পারে। তো এখন এই যে আমাদের একটা স্পেশাল বিসিএস সামনে হচ্ছে, বা শুধু স্পেশাল বিসিএস না, বিসিএস তার হইতে থাকবে, তাহলে এই যে আমরা বিসিএস কে ঘায়েল করা এবং সেটা বিভিন্ন টেকনিকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সেটা আমরা কিভাবে আমরা করতে পারি, বা কেন বা আমরা টেকনিকের কথা আমরা বারবার বলি, টেকনিক ছাড়াই আমরা পড়লে তো হয়, এমনি এত টেকনিকের কি প্রয়োজন। তো টেকনিকের প্রয়োজন আমি একটা ক্ষেত্রে আমি বলি যে আমরা যদি কাউকে প্রশ্ন করি যে এই দুজন প্লেয়ার এখানের মধ্যে দেখা যাচ্ছে বিরাট কোহলি এবং ক্রিস গেইল, এই দুজন প্লেয়ারের মধ্যে তোমরা কাকে চুজ করবা? তোমরা এখানের মধ্যে কেউ বলবা বিরাট কোহলিকে চুজ করবো, কেউ আমি গেইলকে চুজ করবো, এক একজন এক একটা কথা বলবে। কিন্তু আমরা দেখবো যে কাকে নিলে আমার টিমে আসলে লাভ বেশি হবে, পরিসংখ্যান আমার কি বলে। আমরা দেখতে পাবো যে ক্রিস গেইল সে 301টা আন্তর্জাতিক ম্যাচ খেলে তার রান 10,480, তার অ্যাভারেজ হচ্ছে যে 38-এর চেয়ে কম। অপরদিকে বিরাট কোহলি ওর 248 ম্যাচ খেলে তার রান হচ্ছে 11,867 এবং তার অ্যাভারেজ হচ্ছে যে অলমোস্ট 60। এটা থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমি যদি এই দুজন প্লেয়ারের মধ্যে আমি যদি বিরাট কোহলিকে চুজ করি, তাহলে এখানের মধ্যে আমার জয়ের সম্ভাবনা অনেক বেশি থাকবে, যে সে রান করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এখন এখানে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে গেইল এবং কোহলি এই দুজনের মধ্যে কে বেশি পরিশ্রমী, কে বেশি শক্তি দিয়ে খেলে, তুমি নিশ্চয়ই বলবা যে ভাই এখানে তো গেইল অনেক শক্তি দিয়ে খেলে, তার গায়ে অনেক এনার্জি। বিরাট কোহলির গায়ে এত এনার্জি নাই, কিন্তু বিরাট কোহলি খেলে টেকনিক দিয়ে। তো আমরা এখানের মধ্যে টেকনিকের গুরুত্বটা কি সেটা আমি তোমাদের একটু ব্যাখ্যা করবো, এবং আমি আজকে যে তোমাদের প্রথম যে ম্যাথ ক্লাসটা, সেখানে আমি কিভাবে ম্যাথ করি পরীক্ষার হলে সেই জিনিসটা তোমাকে ব্যাখ্যা করব। এবং আমি না বলি যে ওটা হচ্ছে আসলে কোটি টাকার পড়া, আর যেটা বইতে যে ম্যাথটা করা ওটা তো বইতে আছে, তো বই থেকে প্র্যাকটিস করলে পারো। তাহলে আমরা এখানে কোচিং এ তোমাকে আসলে ক্লাস নেওয়ার কি প্রয়োজন, তুমি আমাদের কাছে আসছোই বা কেন? নিশ্চয়ই কিছু টেকনিক, কিছু কৌশল যেটা দিয়ে তুমি পরীক্ষা ভালো করতে পারো সেটা জানার জন্য তুমি আমাদের এখানে আসছো। তো এখন আমরা কিছু টেকনিকের কথা তোমাকে আমরা শেয়ার করব। তার আগে এই লোকের পরিচয় একটু বলি। এই লোকের নাম হচ্ছে যে শ্রীকান্ত ধনঞ্জয়। সে বলা হয়ে থাকে সে যখন ইন্ডিয়ান ক্রিকেট টিমের দায়িত্ব যখন নেয়, তখন মূলত সে ইন্ডিয়ার চেহারাটা একদমই সে পাল। তো একজন অ্যানালিস্ট আসলে কি করে, তার কাজটা আসলে কি? তার কাজটা হচ্ছে সে যেটা করে সে ডেটা কালেক্ট করে, এবং ডেটা কালেক্ট করে সে যেটা করে যে প্রতিপক্ষের জন্য সে স্ট্র্যাটেজি সাজায়। প্রতিপক্ষের দুর্বল দিক কি, প্রতিপক্ষের সবল দিক কি, এই বিষয়ে স্ট্র্যাটেজি ঠিক করে। তো এখানে তোমাদের সাথে আমি যেটা কাজ করব, আমি মূলত, তুমি আমাকে নাম দিতে পারো কাইন্ড অফ ডেটা অ্যানালিস্ট, যে আমি তোমাকে ডেটা অ্যানালাইজ করে দেখাই দিব যে কোন জিনিসটা তোমাকে পড়া উচিত, কোন জিনিসটা তোমাকে কিভাবে প্র্যাকটিস করা উচিত, কিভাবে তুমি পড়লে তুমি হচ্ছে যে এখানে ভালো রেজাল্ট তুমি করতে পারবা। তো এখন আসো আমরা কিছু অ্যানালাইসিস করে আসি। একটা সিলেবাসটা যদি দেখো তুমি দেখবা এটা ছিল 39তম বিসিএস সিলেবাস। তো আমরা ধরে নিতে পারি এই ধরনের একটা সিলেবাস আমাদের
থাকবে, যেখানে আমাদের 39তম বিসিএস যেটা ছিল, যেখানে তোমার বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, এখানে 20 করে এখানের মধ্যে ছিল মোট 80 নাম্বার, এবং ম্যাথ এবং মেন্টাল এই দুটাতে ছিল 20। এ হচ্ছে 100, মেডিকেল সায়েন্সে 100। তো এখানে আমরা যদি মান বন্টন যদি খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে আমার এখানে যে টোটাল মান বন্টনের যে 50%, প্রায় 100%, 200-র মধ্যে 100 নাম্বার হচ্ছে যে মেডিকেল সায়েন্স। আর যদি দেখো আমার তাহলে আমার সাধারণ জ্ঞানের মধ্যে এই জায়গায় দেখা যাচ্ছে আমার এখানে 20% মার্কস এখানের মধ্যে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক। আর 10% করে মার্কস, মানে 20 করে মার্কস আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ম্যাথ অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটি, বাংলা এবং ইংরেজি। এখন যদি আমি কাকে কোশ্চেন করি যে তুমি এখানের মধ্যে কোনটাকে তুমি আসলে ভালো করে পড়বা, এখন কিছু দেখো, কিছু স্টুডেন্ট আমাদের বলবে যে ভাই আমি হচ্ছে যে এই মেডিকেল সায়েন্স এইগুলো আমি খুব বেশি করে পড়বো, এগুলো তেমন একটা পড়বো না। হ্যাঁ, এখানে কি প্রবলেমটা হবে তোমাদের আমি বলি যে কোনটা আসলে পার্থক্য করে দিবে। দেখো, তুমি যদি 39তম বিসিএস এর তুমি যদি একটু কোশ্চেনটা যদি খেয়াল করো, তাহলে দেখবা এই যে মেডিকেল পার্টের যে প্রশ্নটা, এখানে ম্যাক্সিমাম হচ্ছে গ্রস কোশ্চেন, একদমই ইজি ইজি কোশ্চেন আসছে, যে পার্টটা আসলে তুমি একটু ইফোর্ট দিলেই 100তে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু 70% নাম্বার পেয়ে যাবে। তো ওটা আসলে খুব বেশি তোমার ডিফারেন্স করতে পারবে না। আসল ডিফারেন্সটা হবে এইখানে, এই জেনারেল পার্টের যে 100 নাম্বার, 100 নাম্বারটা আসলে মূল পার্থক্য গড়ে দিবে। এখন এই 100 নাম্বারের মধ্যে আবার আমরা যদি ব্যাখ্যা করি যে কোন পার্টটা আমার এখানে আমাকে আমার একটা সিট কনফার্ম করে দিতে পারে, আমার ক্যাডার হওয়াটা নিশ্চিত করতে পারে, যে কেন আমরা ম্যাথ অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটির কথা আমরা বলছি। এটা এই জন্য বলি যে সবাই বলে যে ডাক্তাররা তো বিজ্ঞান বিভাগ থেকে পড়ছে, সবাই ইন্টারমিডিয়েটে A+ পাওয়া, তারপরে ওরা 9-10 A+ পাওয়া স্টুডেন্ট, ম্যাথ খুব ভালো, ওরা ম্যাথ পারে। আসলে বাস্তবতা একদম সত্য না, ডাক্তাররা একদমই ম্যাথ পারে না। কেন? কারণ হচ্ছে যে ওরা যখন এমবিবিএস ভর্তি হওয়ার পরে যে মুখস্থ বিদ্যা শুরু হয়, এখন এই মুখস্থ বিদ্যা ধারা কিন্তু মোটামুটি 5-7 বছর চলতে থাকে, এবং এই 5-7 বছরের মধ্যে তারা মূলত ম্যাথটা খেয়ে ফেলে, এবং ডাক্তারদের একটা বিরাট অংশের মধ্যে কিন্তু মারাত্মক রকম ম্যাথ ভীতি থাকে। তো যেটা বলা হয়ে থাকে ডাক্তাররা হচ্ছে ম্যাথে ভালো, বিষয়টা একদমই সত্য না। ম্যাক্সিমাম ডাক্তার কিন্তু ম্যাথে ব্যাপক ভয় পায়। কিন্তু তোমার এমবিবিএস থাকাকালীন যে সকল ডাক্তাররা তোমার টিউশন করে বা তোমার বিভিন্ন জায়গায় পড়ায়, স্টুডেন্ট পড়ায়, ওরা হয়তো ম্যাথে কিছুটা ভালো, কিন্তু ওনারা ম্যাক্সিমামে কিন্তু ম্যাথটা ভয় পায়, অনেকে ম্যাথ ছেড়ে দেয়। ইভেন ম্যাথের ভয়ে অনেক ডাক্তার বিসিএস দিতে চায় না, যে আবার ম্যাথ করতে হবে। তাহলে এই পয়েন্টটা তুমি এখানের মধ্যে নিবা, যে তুমি ম্যাথে যদি আগায় থাকতে পারো, তাহলে দেখো তুমি জেনারেল পার্টের 100-র মধ্যে ধরো বাকি যে 80, এই 80-র মধ্যে ধরো একজনে সে মোটামুটি 50 ধরো পারছে, তুমি এখানে 50 পারছো। কিন্তু এই যে ম্যাথে যে 20, এই 20-এর মধ্যে একজনে পারছে মাত্র ধরো 4 থেকে 5, কিন্তু তুমি এই 20-এর মধ্যে পেয়ে গেছো তুমি 13 থেকে 14। তাহলে এই যে তোমার 8-9 নাম্বারের যে ব্যবধান, এই 8-9 নাম্বারের কারণে তুমি মেরিট লিস্টে অনেক পার্থক্য হয়ে যাবে। এটা হচ্ছে ম্যাথ এন্ড মেন্টাল এবিলিটির জন্য গুরুত্বপূর্ণ একটা কথা। আরেকটা বিষয় আমরা বলি যে তোমাকে যদি আমি ক্রিকেট খেলতে নেই, তোমাকে দুটো বল আমি বলবো, যে তোমাকে আমি দুই রকমের বল করব, যে ফুল টস বল তুমি বেশি চান্স নেবে নাকি ইয়র্কার বলে। তুমি নিশ্চয় বলবা ভাই আমি ফুল টস বল আমি বেশি চান্স নেবো, কারণ ফুল টস বল আমি যদি হাঁকাই দিতে পারি জোরে একটা, একদম ছক্কা, কোনো কথা নাই। আর ইয়র্কার বলে আমি যদি ধোনির হেলিকপ্টার শট দিলে তুমি হয়তো ছক্কা হইতে পারে, কিন্তু আউট হওয়ার একটা চান্স থাকবে তোমার এখানে। তাহলে এখানে তোমাকে রক্ষণাত্মক খেলতে হবে। আর ফুল টস বল পাইছো, তুমি একদম শক্তি দিয়ে হাঁকাই দিছো, মোটামুটি ছক্কা পড়াটা সম্ভাবনা থাকবে। আমাদের ম্যাথ এন্ড মেন্টাল অ্যাবিলিটি হচ্ছে আমাদের বিসিএস প্রস্তুতির ফুল টস বল, যেখানে তুমি একটু ইফোর্ট দিলেই, দেখো তুমি কিন্তু ম্যাথে ভালো ছিল ছোটবেলা থেকেই, এখন তুমি যদি একটু ইফোর্ট দাও, আগের জ্ঞানটা ঝালাই করে নাও, আমাদের কিছু টেকনিক তুমি অ্যাড করে নাও, তাহলে যেটা হবে তুমি ফুল টস বলে ছক্কা হাঁকাই দিবা, এবং তুমি নিশ্চিত ক্যাডার হয়ে যাবা। এবং যেটাকে আমরা নাম দিয়েছি আসলে অল্প চাপে বেশি পানি। তো এখন আমরা যদি একটু মান বন্টনটা যদি দেখি 39তম বিসিএস এর ম্যাথের সিলেবাসের, তোমরা দেখো যে এখানে প্রত্যেকটা টপিকস থেকে 2 নাম্বার করে কোশ্চেন আসছে এখানের মধ্যে। হ্যাঁ, যে এখানে দেখো এখানে সবগুলো টপিকস থেকে এখানে মোট 2 নাম্বার আসছে এখান থেকে। আচ্ছা, এইটা আমি একটু ক্লিয়ার করি, এখানে যে 2 নাম্বার করে বলা হয়েছে এটা কিন্তু অ্যাবসলিউট মান বন্টন না। এখানে মনে রাখতে হবে পিএসসি কিন্তু মাঝে মধ্যে যে মান বন্টন কিন্তু একটু এদিক সেদিক হয়ে থাকে। আমরা একটু লাইভ দেখে আসি তো 39তম বিসিএস এ কোন ধরনের কোশ্চেন আসছে, বা আগের বিসিএস গুলো আগে একটু দেখি, তারপর 39তম তে যাবো। দেখো এখানের মধ্যে তুমি দেখো
এই টপিক গুলো থেকে, মানে পাটিগণিতের যে টপিক গুলো থেকে দেখো 40তম বিসিএস আসছে 3, 4, 5 নাম্বার আসছে। 38-এ দেখো 3, 4 নাম্বার আসছে। 37-এ দেখো 4 নাম্বার আসছে। 36 একটু ঝামেলা হয়েছে, 3 আসছে, এবং এখানে আবার 3 আসছে। মানে মোটামুটি তুমি পাটিগণিত থেকে তুমি ধরে নিতে পারো এই কোন টপিকস থেকে তোমার নিশ্চিত আসবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু এই সবগুলো টপিক তোমাকে কি পড়া লাগবে, সব টপিকস থেকে তোমাকে কোশ্চেন আসতে পারে। তো এখন যদি প্রশ্ন করি যে গাণিতিক যুক্তি দাবার ঘোড়া কেস কোনটা কোনটা পড়তে হবে, আমরা বলবো এখানে তোমার পুরোটাই তোমাকে পড়তে হবে। তো এখানে আমরা একটু 19তম বিসিএস এর আমরা একটু কোশ্চেনটা আমরা একটু অ্যানালাইসিস আমরা যদি করি, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাবো, তো এখানে দেখো এটা 39তম বিসিএস এর কোশ্চেন। দেখো এই সুযোগ থেকে একটা অঙ্ক আসছে এখানে, এটা বিন্যাস সমাবেশ থেকে, দেখো খুব সিম্পল একটা অঙ্ক আসছে। তারপরে এই অঙ্কটা যদি মেন্টাল অ্যাবিলিটির মধ্যে পড়ে, গুণ দিয়ে মেন্টাল অ্যাবিলিটি। তারপরে এটা হচ্ছে তোমার সুদ কষা, মানে আমরা যেটা সরল চক্রবৃদ্ধি মুনাফা এই বিষয়ে যেটা বলি, এটা লসাগু গসাগু থেকে আসছে। পাটিগণিত এটা অসমতা থেকে আসছে। এটা হচ্ছে আমাদের পরিমিতি থেকে। তারপরে এটা সেট থেকে আসছে। এই অঙ্কটা আসছে আমাদের তাও পরিমিতি থেকে আসছে। তারপরে এটা মেন্টাল অ্যাবিলিটি টাইপের কোশ্চেন, গুণ অঙ্ক থেকে আসছে, মেন্টাল অ্যাবিলিটির অসমতা। তারপর এটা দশমিকের গুণ থেকে আসছে। এটা ভগ্নাংশ বৃহত্তম ক্ষুদ্রতম ওখান থেকে আসছে। এটা ধারা থেকে আসছে। তো এটা লাভ ক্ষতি থেকে আসছে। হ্যাঁ, এটা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা সংখ্যা তত্ত্ব যেটা নাম্বার থিওরেম থেকে কোশ্চেনটা আসছে। আর এটা হচ্ছে মেন্টালের কোশ্চেন। তারপরে এখানে তাও মৌলিক সংখ্যা ইয়ে থেকে আসছে। তারপরে এটা আবার ঘড়ি কাটার মধ্যবর্তী কোণ, মেন্টাল কোশ্চেন। তা দেখো কিন্তু 20 নাম্বার পুরোপুরি আসে নাই, তার মানে পিএসসি কিন্তু নাম্বার ইভেন তোমার 20-এর মধ্যে 22 আসতে পারে, এটা কিন্তু নির্দিষ্ট না এখানের মধ্যে। তোমার আবার তোমার ম্যাথ 10টা, মেন্টাল অ্যাবিলিটি 10টা, এরকম নাও হইতে পারে। তোমার দেখা গেল ম্যাথ 13টা, মেন্টাল অ্যাবিলিটি 7টা, এরকম হইতে পারে। সুতরাং তোমাকে সবকিছুর জন্য মূলত প্রস্তুত থাকতে হবে তোমাকে। তো এই হয়ে গেল আমাদের সিলেবাস অ্যানালাইসিস। তো সিলেবাস অ্যানালাইসিসের পরে আমরা গুরুত্বপূর্ণ যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সাম হলে তুমি কিভাবে ম্যাথ কোশ্চেনটা আনসার করবা, সেটার আসল সময় আসলে কখন। এখন আমি তোমাকে যে কোশ্চেনটা আস্ক করছি সেটা হচ্ছে পরীক্ষার হলে কিভাবে আমি ম্যাথ আনসার করব। হ্যাঁ, আমরা কখন ম্যাথ আনসার করব, না পারলে কি করব। আমি বলি যে একটা বিসিএস পরীক্ষার্থীর জন্য আমি এখন যে অ্যান্সারটা বলবো, এটার আমি যদি আমি বলি এই কোশ্চেনটার অ্যান্সার মূল্য হচ্ছে 5 কোটি টাকা। হ্যাঁ, কেন, যে এই কোশ্চেনটা এত দামি কেন, মনে রাখতে হবে এখানের মধ্যে যে ম্যাথে যেরকম আমি বলেছি এটা দাবার ঘোড়া, তোমাকে আগাই দিবে, ম্যাথ তোমাকে পিছিয়ে দিতে পারে পরীক্ষার হলে। নির্ভর করবে তুমি একটা তুমি কখন আনসার করবা। এবং আমার মনে হয় তুমি আমার ক্লাসের যে আজকে অঙ্কগুলি করে তুমি যতটা উপকৃত হবা, তার চেয়ে বেশি উপকৃত হবা মূলত এখন আমি তোমাকে যে কথাটা বলবো। দেখো এখানের মধ্যে পরীক্ষার হলে যখন তুমি যাচ্ছ প্রথম দিকে কি থাকে, মাথা থাকে, কুল থাকে। হুম, এখন আমি তোমাকে যদি বলি যে তুমি ম্যাথ কখন আনসার করবা, তুমি বললা ভাই আমি হচ্ছে যে ম্যাথ শুরুতে আমি ম্যাথ করে ফেলবো, আমি শুরুতে সবগুলো ম্যাথ আমি করে ফেলবো। তখন কি হবে তুমি জানো, তখন যেটা হবে তোমার যে 20টা ম্যাথ এন্ড মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন অ্যান্সার করতে তুমি সুন্দর করে পাটিগণিতের মতো একদম ডট 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 করে সুন্দর করে গোল গোল করে হিসাব করবা। আচ্ছা, এখানে কিন্তু কোনো ক্যালকুলেটর নেওয়া যায় না বিশেষ পরীক্ষা হলে, কোনো রকমের হিসাব নিকাশ এখানে চলবে না। ইভেন বড় কাগজে তুমি হিসাব করতে পারবে না। তোমার এখানের মধ্যে তোমার যে কোশ্চেন, এই কোশ্চেনের মধ্যে যে অল্প অল্প জায়গা থাকে ছোট ছোট, সেই জায়গার মধ্যে তুমি মূলত ক্যালকুলেশনটা করবা। যখন তুমি ঠান্ডা মাথায় প্রথম ম্যাথ আনসার করতে যাবা, তুমি মোটামুটি 20টা ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি আনসার করার জন্য আমি নিশ্চিত তুমি 50 থেকে 1 ঘন্টা শেষ করে দিবা। হ্যাঁ, একদম সুন্দর করে একটা একটা করে করতে গিয়ে। এর ফলে যেটা হবে সময় কিন্তু আর 1 ঘন্টা, নাম্বার বাকি 180। এখন তো মাথায় বাজ পড়বে, হাই রে সময় আর 1 ঘন্টা, নাম্বার 180, এখন কি করব। এখন তোমরা তো সবাই ডাক্তার, আমাকে বলো তো কি হবে। তুমি 1 ঘন্টা মাত্র 20টা ম্যাথ আনসার করছো, 50 মিনিটে 20টা ম্যাথ আনসার করছো, আর সময় 1 ঘন্টা বা 70 মিনিট, নাম্বার 180 মিনিট, কি হবে, কোন ধরনের নার্ভাস সিস্টেম তোমার অ্যাক্টিভেট হবে। হ্যাঁ, তোমার যেটা হবে তোমার হচ্ছে যে মূলত সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেটে কি হবে, তোমার সোয়েটিং হবে, তোমার ট্রেমর হবে,
ঘা গা কাঁপবে তোমার, তো পিপিল ডাইলেট হবে, কি হবে তুমি তখন, তুমি সবকিছু ঝাপসা ঝাপসা দেখবা, তুমি ক্লিয়ারলি দেখবা না, এবং তোমার ডিজিনেস হবে, তোমার চিন্তা তুমি ক্লিয়ার করতে পারবে না, তুমি নর্মাল চিন্তা করতে পারবে না। তার ফলে যেটা হবে, ওই 180টা কোশ্চেনের মধ্যে প্রচুর কোশ্চেন ছিল, তুমি সেগুলো ইজি আনসার করতে পারতা, সেই কোশ্চেনগুলো তুমি ভুল করবা এবং আনসারের জন্য সময় তুমি পাবা না তুমি। তো ম্যাথ একটা করলো 1 নাম্বার, আবার বাংলা একটা সহজ আনসার করলো কিন্তু 1 নাম্বার, তখন যদি দেখা যাবে ওই 180 নাম্বার মধ্যে প্রচুর ইজি কোশ্চেনটা তুমি ভুল করে দিছো, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হওয়ার কারণে। আচ্ছা তাহলে কি, তাহলে ঝামেলার একটা ব্যাপার। তার শেষে করতে হবে নিশ্চয়, সবচেয়ে শেষে করলে কি হবে দেখো, শেষে করলে ম্যাথে কেমন টাইম লাগে তুমি তো জানো না, পরিমিতি বোধ তোমার নাই। যেটা হবে, তুমি 1 ঘন্টা 30 মিনিটে মোটামুটি দাগায় ফেলছো আর কি, হ্যাঁ, তোমার সময় আছে 30 মিনিট। এখন 30 মিনিটের মধ্যে তোমার যখন 20টা অঙ্ক, তখন তুমি যদি টাইমের সাথে পাল্লা দিচ্ছ, তুমি তখন বলতেছো 30 মিনিট, 30 মিনিট, এত অঙ্ক বাকি আছে, তখন তুমি দ্রুত করতে যাবা। দ্রুত করতে গিয়ে যেটা হবে, তুমি ইজি অঙ্কগুলো কি করে দিবা, ভুল করে দিবা, আর ভুল করলে কি হবে, তোমার -0.5 নেগেটিভ মার্ক। তাহলে ম্যাথ আনসার করার জন্য প্রথম আনসার করা যাবে না, শেষ আনসার করা যাবে না, কি করতে হবে সেটা মনে রাখো। এখন যে কথাটা বলবো এটার দাম 10 কোটি টাকা। যেটা হবে, তুমি পরীক্ষার হলে গিয়ে প্রথমে যেটা হলো যে কোশ্চেনটা তুমি নিবা, মনে রাখবা তুমি যেটা পারো না সেটা পরীক্ষার হলে সারাক্ষণ তুমি গুতাগুতি করলে এটা পারবা না, এটা চেষ্টা করার কোনো দরকার নাই। কোশ্চেনটা নিবা, তোমার হলো আনসার স্ক্রিপ্টটা তুমি নিলা, ওকে। তুমি এখন কোশ্চেনটা পড়বা, হ্যাঁ সব করলা, রেডি। 1 পারি না, 2 পারি না, 3 পারি, হ্যাঁ গোলাবাট করো। 4 পারি না, 5 পারি না, 6 পারি না, 7 পারি, 8 পারি না, 9 পারি না, 10 পারি, 11 পারি, 13 পারি, 14 পারি, হ্যাঁ 15 পারি না, 16 পারি না, 17 পারি, 18 19 পারি না, 20 পারি না, 21 পারি, 22 পারি, 23 পারি। মানে হচ্ছে তুমি যেটা পারো না ওটা নিয়ে কোনো সরি কোনো চিন্তা করার দরকার নাই। পারো না, বাদ, স্কিপ, পারো না, বাদ, স্কিপ, নেক্সট কোশ্চেনে ভুল দেখানোর দরকার নাই। তুমি একটা রকেটের গতিতে তুমি দৌড় লাগাবা, তুমি যেটা তুমি করবা, মোটামুটি প্রথম প্রথম 45 থেকে 50 মিনিট এই সময়ের মধ্যে তুমি একটা ঝড়ো গতিতে দাগানো শুরু করবা, এবং 45 থেকে 50 মিনিটের মধ্যে তুমি মোটামুটি 100 থেকে 110 নাম্বার মধ্যে তুমি দাগাই ফেলতে পারবা, শুধু যেগুলো তুমি পারো। পারো না, বাদ, পারি না, বাদ, পারি না, বাদ, পারি না, বাদ, মোটামুটি তুমি 100-র মধ্যে তুমি ধরো, বা 110, 100 ধরো, 100 মধ্যে দাগাই ফেলতে তুমি পারবা, কারণ তুমি এখানে কিন্তু কোনো রকমের টাইম নিচ্ছ না, শুধুমাত্র যেটা পারতেছো শুধু ওইটাই দাগাবা, অন্য কোনো কিছু কি করার দরকার নাই, দাগানোর দরকার নাই, তাকানোর দরকার নাই, চিন্তা করার দরকার নাই। ভাই যেটা তুমি পারো না পরীক্ষা হলে, এটা একটু চিন্তা করে দেখি, একটু মাথা চুলকাই দেখি, এমনিগুলো পারবা তুমি, এগুলো করার কোনো দরকার নাই। পারে না, বাদ, তুমি যদি পারো না, অনেকে পারো না, এটা টেনশনের কোনো কারণ নাই। তুমি যেগুলো পারো শুধুমাত্র ওগুলো যদি দাগে আসতে পারো, তুমি প্রিলিতে তুমি টিকবা। সুতরাং যেগুলো পারো না ওগুলো নিয়ে সেকেন্ড কোনো থটের কোনো প্রয়োজন নাই। তাহলে 45 থেকে 50 মিনিটের ঝড়গতিতে তুমি মোটামুটি 100-র মতো অ্যান্সার করে ফেলবা। এবার আসো তোমার ম্যাথ, এবার তুমি যাও। তাহলে এবার যে 20টা ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি, এবার তুমি ঠান্ডা মাথায় এখানের মধ্যে তুমি সময় দাও, 35 থেকে 40 মিনিটের মধ্যে তুমি মোটামুটি এটা সলভ করে ফেলো। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে অঙ্কটা মনে হবে তুমি পারবা না সেটা নিয়ে সেকেন্ড কোনো চিন্তা করার দরকার নাই, পারবো না শেষ, এটা কাহিনী না। এটা যেটা তুমি পারো না এটা নিয়ে যদি তুমি বেশি বাড়াবাড়ি করতে যাও, মনে রাখবা এটা তুমি ভুল হবে পরীক্ষার হলে, হ্যাঁ। চেষ্টা করতে পারো, সেটার জন্য আমি টাইম তোমাকে বলতেছি, এখন না, এখন তুমি ম্যাথ পোর্শনটা তুমি কভার করতেছো। তাহলে দেখো, তাহলে আমরা যেটা বললাম তোমাকে, তুমি প্রথম মোটামুটি 45 থেকে 50, 50 মিনিটে ধরি আমি, এখানে তুমি মোটামুটি 100-র মতো তুমি কোশ্চেন কভার করে ফেলছো। পরে এসে তুমি মোটামুটি ধরো 35 মিনিটের মধ্যে তুমি প্রায় ম্যাথের তুমি 20টা সবগুলো ধরো পারো নাই, 16টা পারছো তুমি, ওকে 16টা পারছো তুমি এখানে। তো তোমার মোটামুটি 116 নাম্বার তোমার কিন্তু কি হয়ে গেল। এখানে সময় গেল তোমার 50 35 85 মিনিট, মানে 1 ঘন্টা 25 মিনিট তোমার সময় তোমার হচ্ছে যে চলে গেল। এখন তোমার সময় আছে আর 35 মিনিট। এখন আসো, এই 35 মিনিটটা খুব ভাইটাল। এখন তুমি কি করবা? এখন যেটা করবা, তুমি প্রথম যখন গোল্লা ভরাট করতেছিলা, কিছু কোশ্চেন মনে হবে পারলেও পারতে পারি, চেষ্টা করে দেখলেও দেখতে পারি, একটু চেষ্টা করে দেখি,
সেই কোশ্চেনগুলো তুমি বড় বড় গোল্লা দিয়ে দিয়ে আসবা, বড় বড় গোল্লা দিয়ে আসবা। ধরো একটা অঙ্ক মনে হচ্ছে একটু লম্বা, একটু চেষ্টা করে দেখতে পারি একটু লম্বা, ওটা ধরো 17 নাম্বার অঙ্ক, ওটা তুমি বড় গোল্লা দিয়ে রাখছিলা। আবার ধরো একটা ইংলিশে একটা কোশ্চেন মনে হচ্ছে এটা একটু চেষ্টা করলে পারতাম, ধরো 42 নাম্বার কোশ্চেনটা বড় গোল্লা দিয়ে আছে। যে কোশ্চেনগুলো আমি পারলেও পারতে পারতাম, অথবা এখনো যেগুলো টাচ করিনি বা যেগুলো দেখিনি, কারণ তুমি তো এখানের মধ্যে 100 নাম্বার পর্যন্ত তুমি গেছো, 100টা আনসার করছো, ওই 100 আনসার করার জন্য সর্বোচ্চ তুমি হয়তো 150 নাম্বার পর্যন্ত তুমি টাচ করে গেছো। আবার ম্যাথ তুমি 20টা টাচ করে গেছো, তাহলে তোমার এখন 30টা কোশ্চেন আনটাচ রয়ে গেছে। ওই আনটাচ কোশ্চেনের মধ্যে তোমার কিছু কোশ্চেন তুমি পারবা, আর কিছু কোশ্চেন পারলেও পারতে পারি, যেগুলো পারলেও পারতে পারি ওগুলো কিন্তু সবার শেষে কিন্তু। তাহলে এই 45 মিনিটে তুমি যেটা করবা, আনটাচ যেগুলো এখন রয়ে গেছে, যেগুলো এখন টাচ করতে পারো নাই বা যেগুলো এখন দেখতে পারো নাই, সেগুলো তুমি আনসার করবা। আর যেগুলো পারলেও পারতে পারি সেগুলো তুমি আনসার করবা। ধরো এখান থেকে তুমি ধরো আরো মোটামুটি তুমি ধরো 10, 12, 13, 14 তুমি ধরো 14 তুমি এনশিওর করতে পারো তুমি এখানের মধ্যে, 116 আর 114, 130। 130 পেলে এখানে তোমার নিশ্চিত তোমার ইয়ে হয়ে যাবে, তোমার পরীক্ষায় তোমার পাস হয়ে যাবে। তো একটাও জিনিস মনে রাখবা যে ভাই কোশ্চেন সহজ হলে কি 130 হবে? মনে রাখবা কোশ্চেন সহজ হলে সবার জন্য সহজ, কঠিন হলে সবার জন্য কঠিন এখানে। সো কাটমার্ক এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। কোশ্চেন কঠিন হয় কাটমার্ক কম থাকবে, কোশ্চেন সহজ হলে কাটমার্ক বেশি থাকবে। সহজ মানে সবাই পরীক্ষা ভালো দিচ্ছে, তুমিও পরীক্ষা ভালো দিচ্ছ, আর কঠিন মানে সবাই খারাপ দিচ্ছে, তুমিও খারাপ দিচ্ছ। সুতরাং কোশ্চেন সহজ হবে না কঠিন হবে ভাই, এটা নিয়ে তো মাথা ঘামানোর কিচ্ছু নাই। তুমি জাস্ট আমরা যে কথাটা বললাম, প্রথম তুমি 45 থেকে 50 মিনিটে ঝোড়ো গতিতে শুধু যেগুলা পারো কোশ্চেন দেখবা, পারি 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 না পারি না পারি না পারি না পারি না, পারলেও পারতে পারি গোল্লা, এখন চেষ্টা করা যাবে না, পারি পারি, শুধু যেগুলো পারো নিশ্চিত ওগুলো তুমি আনসার করে যাবা ঝড় গতিতে। তুমি ওখানের মধ্যে 90 থেকে 100টার মতো তুমি কারেক্ট করে ফেলতে পারবা মোটামুটি। এরপরে তুমি ঠান্ডা মাথায় মাঝামাঝিতে ম্যাথটা ধরবা। ধরো তুমি 16টা পারছো, ওই 16টা তুমি 30 থেকে 35 মিনিট ধরো, 35 মিনিটে ধরলাম, তুমি এখানে কাভার করো। বাকি যে সময়টা থেকে গেল তোমার 35 মিনিট, সেগুলোতে আনটাচ যেগুলি সেগুলো তুমি কাভার করে ঠান্ডা মাথায় চলে আসো। বিশ্বাস করো আমি এই সিস্টেমে আমি 4টা পিরিয়ড দিচ্ছি, আমি কিন্তু কোনো কোচিং এর বারান্দাটি নাই, কোনো স্যারের কোনো পরামর্শ নেই নাই, কোনো কোচিং এর বারান্দায় কোনোদিন যাই নাই বিসিএস এর জন্য। আমার 4টা পিরিয়ড আলাদার মতো হয়েছে, এবং 4টা পিরিয়ড কঠিন পিরিয়ড ছিল। হ্যাঁ, আমি ছিলাম টেকনিক্যালি সাউন্ড। তো এখন আসো, আজকে আমরা তোমাদেরকে শতকরা চ্যাপ্টারটা নিয়ে আমি তোমাদেরকে কিছু কথা বলবো। তো আসো আমরা পাটিগণিতের আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আজকে আমরা পড়বো সেটা হচ্ছে শতকরা। তো শতকরা থেকে আমি তোমাদের কিভাবে পড়াবো, আমি মূলত তোমাদের যে কনফিডেন্সের সংক্ষিপ্ত সাধারণ গণিত যে বইটা, মানে প্রিলিমিনারি যে গণিতের, ওই অনুযায়ী আমি টাইপস গুলো তোমাদেরকে এখানে দেখাবো। কিন্তু হুবহু আমরা কিন্তু কনফিডেন্সের সবকিছু ফলো করবো না এখানের মধ্যে। আমি তোমাদের কয়েকটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে কিভাবে আমরা এক্সাম হলে আমরা কিভাবে অঙ্কগুলো করে ফেলতে পারবো। মনে রাখতে হবে এক্সাম হলে কিন্তু তোমার এখানে কোন রকমের এক্সট্রা লুজ শিট দেয় না অঙ্ক করার জন্য, এক্সট্রা কোনো কাগজ কিন্তু তোমাকে এখানে দিবে না। তুমি যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরো তোমার হচ্ছে যে ধরো এ হচ্ছে তোমার কোশ্চেন, এখানে ধরো দুই পাশে কোশ্চেন থাকে, এ হলো তোমার কোশ্চেনটা, এখানে অপশন আছে 4টা অপশন। এই ছোট ছোট জায়গার মধ্যে, এই ছোট ছোট জায়গার মধ্যে তোমাকে মূলত ক্যালকুলেশন গুলো তোমাকে করতে হবে। তুমি কিন্তু বড় করে হিসাব করার মধ্যে তোমার কোনো স্পেস নাই। এই ছোট ছোট জায়গার মধ্যে অল্প অল্প হিসাব করে, 2-1 শব্দ হিসাব করে করে তুমি এখানের মধ্যে অঙ্কটা করে ফেলতে হবে। এবং যাকে আমরা নাম দিয়েছি মেন্টাল ম্যাথ, যে তুমি আসলে মনে মনে অঙ্ক করবা, অঙ্ক কিছু করবা মনে মনে, তোমার হাতে তুমি কিছু জিনিস লিখবে এখানে ছোটখাটো করে, আর মূল ক্যালকুলেশন হবে সবসময় মাথায়, মস্তিষ্কে, ব্রেনে, তাহলে তুমি অঙ্কগুলো করতে পারবা। দেখো কনফিডেন্সের নতুন যে এডিশনটা, ওখানে 89 পেজে তুমি যদি যাও, প্রথম টাইপসের যে অঙ্কটা ভগ্নাংশকে শতকরা প্রকাশ, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষা আসে। একটা জিনিস মনে রাখবা, যে অঙ্কগুলি করতে 1 মিনিটের বেশি লাগে না, সে অঙ্কগুলি পরীক্ষা আসে সাধারণত। তো এখানের মধ্যে তুমি সময় বাঁচানোর জন্য কিছু অঙ্ক তুমি দেখা যাবে 20 থেকে 25 সেকেন্ডে তুমি করে ফেলতে পারবা। তো এখন যে ছোট ছোট অঙ্কগুলো, এগুলো একটা করতে 15 থেকে 20 সেকেন্ড লাগবে, এবং এগুলো তুমি খুব দ্রুত করতে পারবা। আসলে ভগ্নাংশকে আমরা শতকরা আসলে প্রকাশ করি কিভাবে। ভগ্নাংশ আসলে জিনিসটা এটা দেখতে কেমন, একটা ভগ্নাংশকে আমরা যদি শতকরা প্রকাশ করতে যাই, তাহলে আমরা কি করব, আর উল্টাটা আমরা দেখবো যে শতকরাকে আবার ভগ্নাংশ আমরা কেমন প্রকাশ করব। দেখো ধরো একটা ভগ্নাংশ কেমন, ধরো x/y। মনে রাখবা তুমি যদি কোনো ভগ্নাংশকে তুমি যদি শতকরা প্রকাশ করতে চাও, মানে পার্সেন্ট আকারে তুমি যদি প্রকাশ করতে চাও,
তাহলে যেটা করতে হবে সিম্পলি এই পার্সেন্ট মানে হচ্ছে যে 100 ভাগের, ঠিক আছে কিনা, মানে 100 ভাগের কত উঠে ধর 5% মানে কি, 5% মানে হচ্ছে যে 100 ভাগের 5, 5%, 100 ভাগের 5। তাইলে আমরা যখন পার্সেন্ট আকারে প্রকাশ করি তার মানে 100-র কত ভাগ এইটা আকারে আমরা প্রকাশ করি, তার মানে আমরা এটাকে 100 দ্বারা ভাগ করলে কয়টা ভাগ আমরা সেটাকে করতে পারি। তার মানে হচ্ছে তুমি আসলে কোনো ভগ্নাংশকে তুমি যদি এখানে শতকরা আসলে প্রকাশ করতে তুমি চাও, তাহলে যেটা করতেছো আসলে তুমি এখানে একটা 100 দ্বারা ভাগ করতেছো, যে জাস্ট তুমি এখানের মধ্যে ভাগ 100। হ্যাঁ, এখন দেখো আসলে যখন আমি এক্স বাই ওয়াই ভাগ 100 মানে কি, এটা তো আমরা নিচে গুণ, তাই না? আচ্ছা, এখন একটা ভগ্নাংশকে তুমি যখন নিচে 100 দ্বারা গুণ করতেছো, ভগ্নাংশ মান তো চেঞ্জ হয়ে গেলো, তাই না? এই জন্য তুমি পার্সেন্ট লিখতে পারতেছো, নিচে 100 থাকার পার্সেন্ট লিখতে পারবা, মান তো হলে কি চেঞ্জ হয়ে গেল ভগ্নাংশটা, তাই না? তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে একটা উপরে 100 দ্বারা তুমি মূলত গুণ করতে হবে তুমি এখানের মধ্যে। হ্যাঁ, দেখো আমি কিভাবে আস্তে আস্তে শর্টকাটের দিকে যাবো, কি আমি এখানের মধ্যে বিষয়টাকে আমরা সিম্পলিফাই করব। তাহলে দেখো মূলত তোমার এখানের মধ্যে এই পার্টটুকুর জন্য, এই যে নিচের যে 100 পার্টটুকুর জন্য তুমি এই পার্সেন্ট জিনিসটা কি করতে পারবা, বসাইতে পারবা। তাহলে মূলত তোমার রেজাল্ট হচ্ছে তোমার কত, তোমার রেজাল্ট হচ্ছে এইটা, এটা তো মূল রেজাল্টটা। তাহলে নিচের যে 100 বসাইছো সেই 100 জন্য তুমি পার্সেন্ট বসাইতে পারতেছো, আর মূলত তুমি x ইন্টু 100 ডিভাইড বাই ওয়াই। তার মানে আসলে তুমি কি করতেছো, আসলে তুমি যেটা করতেছো তুমি পুরো জিনিসটাকে তুমি 100 দ্বারা গুণ করার বিনিময়ে এখানে পার্সেন্টটা লিখতে পারতেছো। ওকে, অঙ্ক করলে জিনিসটা ক্লিয়ার হবে। এখন আসো আমরা যদি আহ শতকরাকে আমরা যদি ভগ্নাংশে আসলে প্রকাশ আমরা করতে চাই, দেখো সিম্পলি তুমি চিন্তা করো যে ধরো 5%, 5%, হ্যাঁ, আমরা অঙ্ক করার সময় জিনিসটা ক্লিয়ার হবে, তোমরা চিন্তা করিও না। দেখো তাহলে এইটার মানে আসলে কি, এই পার্সেন্ট মানে আসলে কি, ওই যে আগেরটার মধ্যে বলছিলাম নিচে 100, পার্সেন্ট মানে কি 100 দ্বারা ভাগ, নিচে 100, তার মানে এই জিনিসটা আসলে আমাদের 100 ভাগের 5। হ্যাঁ, 100 ভাগের 5, তার মানে হচ্ছে তুমি কোনো শতকরাকে যদি ভগ্নাংশে তুমি প্রকাশ করতে চাও, আসলে তুমি 100 দ্বারা কি করতেছো, ভাগ করতেছো। আগেরটার সাথে তুমি এখানে প্যাচ লাগাবা না। দেখো যে আমরা এখানের মধ্যে সোজা বাংলায় আমরা যে কোনো কিছুকে আমরা যদি শতকরা প্রকাশ করতেছি মানে নিচে একটা আমরা 100 আনতেছি। হ্যাঁ, তাহলে এখানেও 100 দ্বারা তুমি ভাগ করতেছো, ঠিক আছে, 100 দ্বারা ভাগের বিনিময়ে নিচে একটা তুমি এটাকে পার্সেন্ট লিখতে পারতেছো। তো 100 দ্বারা ভাগ করার কারণে মানটা চেঞ্জ হয়ে গেল না, যদি উপরে 100 দ্বারা তুমি কি করতেছো, গুণ করতেছো। তাহলে এই 100-র জন্য তুমি এই পার্সেন্টটা লিখতে পারতেছো, কিন্তু তোমার এইটা এতটুকু কি জিনিসটা থেকে যাচ্ছে। এখন তুমি এখানের মধ্যে যখন অঙ্কটা যখন আমরা দেখাবো, এবার তুমি জিনিসটা ক্লিয়ারলি বুঝবা। ধরো এখানের মধ্যে তোমার 89 পেজের প্রথম যে অঙ্কটা 13/3, হ্যাঁ, 13/3। এখন দেখো আমার এখানে নিচে একটা, তুমি এখানে এটাকে তোমাকে বলছে পার্সেন্টে প্রকাশ করতে, একটা পার্সেন্ট তুমি লিখলা, এই পার্সেন্ট লেখছো মানে নিচে মনে মনে একটা কি দিচ্ছে তুমি এখানের মধ্যে 100 দিছো। তাহলে 100টা কম্পেনসেট করার জন্য তুমি মূলত কি করবা, এখানের মধ্যে একটা 100 দ্বারা মূলত গুণ করে দিচ্ছ। তাহলে এত কথা মনে রাখার কোনো দরকার নাই, সোজা কথা, তুমি যদি কোনো ভগ্নাংশকে শতকরা তুমি আসলে প্রকাশ যদি তুমি করতে চাও, মূলত তুমি তাকে একটা 100 দ্বারা গুণ করে দিবা। আমি আবার বলি, তুমি আগে নিচে উপরে সব ভুলে যাও, শুধু মনে রাখবা আমরা ভগ্নাংশকে শতকরা যদি নিতে চাই মূলত তাকে আমরা 100 দ্বারা গুণ করে দিব। এখন তুমি এটা পারবা যে আমাদের এখন হচ্ছে যে 13/300। এটাকে আমরা এখন ভাগ করলে, আমরা যদি 300-কে যদি ভাগ করি, যেটা হয় আর কি তোমার এখানের মধ্যে, আমাদের যেটা হবে 13×2 = 26, তারপরে 4 শূন্য, 3 13 39, হ্যাঁ, থাকে 1, তার মানে আমার 23 সমস্ত 13/1%। মোদ্দা কথা সব ভুলে যাও, শুধু মনে রাখো ভগ্নাংশকে যদি আমি শতকরা প্রকাশ করতে চাই, জাস্ট আমি 100 দ্বারা গুণ করার বিনিময়ে এখানে একটা কি লিখতেছি, একটা পার্সেন্ট লিখে রাখতেছি। বেসিকটা তুমি বুঝতে হবে। বেসিকটা কেন বুঝতে হবে, কারণ এই পার্সেন্টটা আসছে মূলত এখানে একটা মনে মনে 100 থাকার কারণে কি পার্সেন্টটা লিখতে পারছি আমি। এই 100 থাকার জন্য মনে মনে এখানে একটা কি লিখতে পারছি, এখানে একটা পার্সেন্ট লিখতে পারছি। এই 100টাকে কম্পেনসেট করার জন্য মূলত উপরে একটা 100 আসে। তাহলে বেসিকটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তোমার অঙ্কটা তুমি সবসময় শর্টকাট গুলি মনে থাকবে। এখন আসো, তাহলে এইটা একটা ভগ্নাংশ, তুমি বলবা এটা দশমিক, দশমিক তো একটা ভগ্নাংশ, তাই না, 10 ভিত্তিক ভগ্নাংশ। তাহলে এটাকে আমরা যদি ভগ্নাংশ, এটা যে আমরা যদি
প্রকাশ করি, তাহলে এখানে এই দশমিকের জন্য আমরা একটা 1 নিব, আর এখানে 3 ঘরের জন্য আমরা মূলত 3টা শূন্য নিব, উপরে দিব আমরা 18। এইগুলো আমার ভগ্নাংশ। এখন যদি আমি তোমাকে বলি যে এটাকে তুমি শতকরা প্রকাশ করো, তুমি জানো সব নিয়ম কানুন বাদ যে ভগ্নাংশকে শতকরা প্রকাশ করতে হইলে আমাকে মূলত 100 দ্বারা গুণ করতে হবে, তার বিনিময়ে আমি এখানের মধ্যে একটা পার্সেন্ট লিখতে পারতেছি। তাহলে আমার এখানে যদি দুটোর জন্য কাটাকাটি যায়, এই দুটোর জন্য কাটাকাটি গেল, তাহলে আমার হয়ে গেল 10/18। তাহলে আমরা যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে মূলত আমরা এই একটা দশমিক সামনে আনতে পারবো, জাস্ট এখানে একটা দশমিক বসাতে পারবো, তার মানে 1.8%। ওকে, 18কে 10 দ্বারা ভাগ করলে 1.8%। তাহলে আশা করি এই নিয়ম করে তুমি পারবা। শুধু মনে রাখবা যে দশমিককে মানে আমরা ভগ্নাংশকে শতকরা প্রকাশ করার জন্য 100 দ্বারা গুণ করে দিব, কাহিনী শেষ। এখন আসে উল্টাটা জাস্ট। তাহলে আমরা যদি শতকরাকে যদি আমরা ভগ্নাংশে যদি নেই, কি জিনিস ভাগ করে দিবে 100 দিয়ে, তাহলে আমরা এখানে 12/2 তার মানে আমরা যদি এটাকে ভাগি, তাহলে 2/12 দুগুণে 24 আর 1-এ 25। তাহলে এই হলো আমাদের কি পার্সেন্ট। পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে নিচে মনে মনে 100, নিচে মনে মনে কি 100। তাহলে আমরা যদি এখন কাটাকাটি করি, তাহলে আমাদের হচ্ছে নিচে আছে আমাদের 4, তাহলে আলটিমেটলি আমাদের হয় কত 8/1। তাহলে মোদ্দা কথা তুমি মনে রাখো যে আমরা যদি কোনো কিছুকে আমরা যদি শতকরা থেকে মানে পার্সেন্ট থেকে তুমি যদি পার্সেন্ট থেকে যদি তুমি ভগ্নাংশ যদি তুমি যদি আনতে চাও, তাহলে নিজে একটা 100 দিতে হবে, নিচে মানে ভাগ করতে হবে 100 দ্বারা। 100 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। আবার তুমি যদি যদি ভগ্নাংশ থেকে যদি এই ভগ্নাংশ শতকরা আনতে চাও, তাহলে কি করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে, উপরে একটা 100 দিতে হবে। জাস্ট সিম্পলি এই জিনিসটা মনে রাখলেই তুমি অঙ্কগুলো করতে পারবা। আর মাথার মধ্যে রাখতে হবে তুমি আসলে কোনটা কেন করতেছো, কেন 100 দ্বারা ভাগ করতেছো, কেন 100 দ্বারা গুণ করতেছো। যদি তুমি এটা যদি না বুঝো, এটা মাথায় না রাখো, তাহলে কিন্তু তোমার এই ধরনের শর্টকাট অনেক সময় তোমার ভুল করার একটা ভীষণ রকম চান্স থাকবে। এখন আমরা যে অঙ্কগুলি করব, এটা হচ্ছে শতকরার সাহায্যে কিভাবে আমরা আসলে মান নির্ণয় করি। এটা হচ্ছে তোমার 91 পেজের 5 নম্বর অঙ্ক, যে 5/2 25% সমান কত। দেখো তাহলে 5/2, হ্যাঁ, এর মানে হচ্ছে যে গুণ, তাহলে 25%, তাহলে 25% মানে কত? 100/25, 100/25। দেখো এখানে যেটা করছি মূলত আমরা শতকরা থেকে মানে আমরা পার্সেন্ট থেকে মূলত ভগ্নাংশে আমরা কিন্তু কি কনভার্ট করছি, জাস্ট আমরা 100 দ্বারা নিচে একটা 100 লিখছি বা 100 দ্বারা ভাগ করছি। তাহলে এখন তুমি গুণ করলে তুমি এখন যদি কোনাকুনি যদি তুমি গুণ করো বা তাহলে কত পাওয়া যাবে? এখানে 5×5=25, তারপর হচ্ছে যে 5 করিয়ে 100, আর নিচে যদি দাও তাহলে তোমার এখানের মধ্যে আলটিমেটলি আসলো 10/1। তাহলে আমরা যদি 10/1 যদি হয়, 10/1-কে তুমি এখানে অপশন যেটা হচ্ছে 0.1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, তাহলে এইভাবেই তুমি যে কোনো কিছুর মান নির্ণয় তুমি করতে পারো। বা আমরা যদি এখানে এটা যদি 1% যদি হয়, তাহলে এখানে কি হবে? এটা তোমার সংখ্যাটা হচ্ছে যে 0.023। 1% মানে কত? 1% মানে হচ্ছে যে 100/1। তাহলে তুমি যেটা 100 দ্বারা ভাগ করতেছো মানে কি এখানের মধ্যে দশমিকটা জাস্ট তুমি এখানে আরো 2 ঘর বামে আনতেছো। তাহলে এখন দেখো তোমার দশমিকটা এখন আছে এই জায়গায়, দশমিকটা এখানে আছে, তাহলে তুমি আরো 1 ঘর আর 2 ঘর দশমিকটা তুমি এই জায়গায় নিয়ে আসলে তোমার কি রেজাল্ট হয়ে যাবে। আচ্ছা এখানে তোমাদের একটা জিনিস বলি, যদিও তোমরা অনেকে জানার কথা বা এটা মনে আছে, তারপর আমি জাস্ট তোমাদের জিনিসটা বলি যে তুমি যে 0 দ্বারা গুণ করা আর ভাগ করা, ধরো আমার একটা সংখ্যা হচ্ছে ধরো 0.0032, এটাকে আমরা ভাগ করতেছি ধরো 4টা শূন্য দ্বারা, 2 3 4। আবার ধরো আমার একটা শূন্য হচ্ছে 0.00325, এটাকে আমরা মূলত 4টা শূন্য দ্বারা গুণ করতেছি। মনে রাখবা সেটা হচ্ছে যখন আমরা ভাগ করব, আমরা যখন ভাগ করতে যাব তখন যতটা শূন্য একের পরে দশমিকটা তত করে বামে যাবে, দশমিকটা তত করে কোন যাবে? বামে যাবে। তাহলে আমার এখানের মধ্যে দশমিক এখন এই জায়গায় আছে, এই জায়গা আছে, 4 ঘর বামে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, দশমিকটা জাস্ট এই জায়গায় চলে আসবে। আবার তুমি মনে রাখবা
যেটা তোমার আহ গুণ করার সময় তুমি এখানের মধ্যে কি করবা, দেখো গুণ করার জন্য তাহলে 1 2 3 4 চার ঘর গুণ করার সময় চার ঘর মূলত তুমি ডানে যাবা। গুণ করার মানে কি লাভ হচ্ছে, বাড়তেছে, বাম থেকে ডানে যাচ্ছে, তাহলে চার ঘর তুমি ডানে যাবা। তাহলে দশমিকটা এখন এই জায়গা আছে, তাহলে তুমি 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর এই জায়গা তোমার আসবে, মানে 32.5। তাহলে এখানে একটা জিনিস শিখে গেলা তুমি, সেটা হচ্ছে আমরা যদি শর্টকাটে আমরা যদি শূন্যওয়ালা সংখ্যা দিয়ে যদি ভাগ করি, দশমিক যে জায়গা আছে সেটা থেকে অত ঘর কোথায় চলে যাবে, বাম দিকে চলে যাবে। আর যদি শূন্যওয়ালা সংখ্যা দিয়ে যদি গুণ করি, তো দশমিক যে জায়গা আছে সেখান থেকে কোন দিকে চলে আসবে, ডান দিকে চলে আসবে। এটা তুমি সিম্পল এই ধরনের টেকনিক এটা পরীক্ষার সময় অনেক তোমার কাজে লাগবে। এগুলো মেন্টাল ম্যাথ, মানে মাথার মধ্যে তুমি হিসেবটা কিভাবে তুমি করে ফেলবা। আচ্ছা, এখন আমরা যেটা দেখব যে 93 পেজে দেখো, এটা তোমার 93 পেজে নতুন এডিশনের বইয়ের মধ্যে, যে শতকরার সাহায্যে কোনো নির্দিষ্ট সংখ্যা আমরা কিভাবে আমরা বের করব। তো এটার জন্য আমি তোমাদের কিছু তোমার মাথার মধ্যে তুমি কিভাবে অঙ্কটা করবা এবং কোন হিসাব নিকাশ ছাড়া বা কিভাবে করবা সেই জিনিসটা আমি তোমাদের বলতেছি। দেখো 2 এর কত শতাংশ 8 হবে। প্রথমে আমি বলছি তুমি শর্টকাট না হয়ে তুমি মূল নিয়মটা আগে চিন্তা করো। প্রথম চিন্তা করবে তুমি কি মূল নিয়ম। তাহলে দেখো 2 এর কত শতাংশ 8 হবে, ফাইনাল যেটা সংখ্যা যার শতাংশ বলতেছে। হুম, তাহলে তোমার দেখো 2 এর কত শতাংশ, হুম, মনে রাখবা তুমি যার শতাংশ বের করতেছো, যার শতাংশ বের করতেছো তারে দিয়ে ভাগ করে দিবা। আবার বলি, যার শতাংশ বের করতেছো তাকে দিয়ে ভাগ করবা। তাহলে হচ্ছে যে 8/2, তাহলে 8/2 যদি বলি, তাহলে আমার এখানে কত আসে, আমার এখানে আসে 4। হ্যাঁ, আচ্ছা এবার বলো তো, আমরা যদি কোনো ভগ্নাংশকে আমরা যদি যেটা আমরা পড়েছি যে ভগ্নাংশকে আমরা শতকরা প্রকাশ করতে আমরা কি করি, আমরা মূলত এই যে 2/8 এই যে ভগ্নাংশ না, একে শতকরা প্রকাশ করার জন্য আমরা কি করছি, মূলত আমরা একে 100 দ্বারা গুণ করছি এবং এখানে একটা কি লিখছি, আমরা পার্সেন্ট লিখছি। তাহলে এখানের মধ্যে আমরা কত হয়, এখানের মধ্যে আমাদের হয় 400%। হ্যাঁ, যেমন তোমাকে যদি বলে যে তোমার 5 এর 5 এর কত শতাংশ হচ্ছে তোমার 10, যার শতাংশ বের করতেছো তাকে দিয়ে ভাগ করবা। তাহলে তোমার 10 নিচে দাও তুমি 5, এবং যে শতাংশ বের করতেছো তুমি 100 দ্বারা কি করতেছো, এখানে গুণ করতেছো। তাহলে তোমার আসতেছে মূলত 200%। আবার বলি, যার শতাংশ বের করবা তারা দিয়ে ভাগ করে দিবা। হ্যাঁ, 51 এগুলোর জন্য তুমি হিসাব নিকাশ ছাড়া তুমি কি করবা। আচ্ছা আমরা বলি যে একজনের ইনকাম হচ্ছে ধরো 20,000 টাকা, তো আরেকজনের ইনকাম হচ্ছে ধরো 40,000 টাকা। তার মানে ইনকাম কত গুণ বেশি, 2 গুণ বেশি। পার্সেন্ট বলে আমরা কি বলি, 200% বেশি। ওই 2কে মূলত তুমি 100 দ্বারা গুণ করে দিছো। আবার যদি বলি একজন ইনকাম হচ্ছে যে 20,000, আর একজন ইনকাম হচ্ছে যে 60,000, তাহলে কত গুণ বেশি, 3 গুণ বেশি। পার্সেন্ট বলে কেমন বলি, 300% বেশি বলি আমরা। তাহলে 1 গুণ মানে 100%, 1.5 গুণ মানে 150%, 2 গুণ মানে 200%, 4 গুণ মানে 400%। তাহলে 2 এর কত গুণ 8, কত গুণ 8, 2 এর 4 গুণ সমান 8, 400%। যদি বলে তোমার 5-এর কত শতাংশ 25, তাহলে কত গুণ বেশি, 5 গুণ বেশি, 500%। তুমি কোনো হিসাব নিকাশ ছাড়াই তুমি করে ফেলবা, এবং এই অঙ্কগুলো করে তোমার মোটামুটি 5-6 সেকেন্ডের বেশি সময় লাগবে না। দেখো একটা অঙ্ক আসছে যে 12-এর কত শতাংশ 18। দেখো তুমি হলে কি হয়তো কি করো, তুমি হয়তো করতে যে যার শতাংশ তারা দিয়ে ভাগ করতে হবে। তো 18/12 ইন্টু 100%। এরপরে তুমি এখানের মধ্যে হ্যান তেন অঙ্ক করে কি সুন্দর করে বের করছো। এখানের মধ্যে এটা হচ্ছে আমার 100, এখানে আমার 150 আসতেছে। আমি হলে কি করতাম, আমি হলে কিছুই করতাম না। আমি কি করবো, আমি চিন্তা করবো যে 12-এর কত গুণ হলো 18, 1.5 গুণ। 12-এর 1.5 গুণ হলো 18, তা 1.5 গুণ ইন্টু 100। তাহলে দেখো আমার দুটো শূন্যের জন্য দশমিকটা যাবে কয় ঘর, 1 ঘর, 1 ঘর এখানে আসবে। তাহলে আমার আসবে আসলে 150। 1.5কে 100 দ্বারা গুণ করলে 150 হয়, 150%। দেখো তুমি করছো এটা কিন্তু রাইট, কিন্তু এক্সাম হলে মাঝে মাঝে তোমাকে মাথার ভিতরে এই ধরনের ছোট ছোট অঙ্ক করে ফেলতে হবে। এই অঙ্কটা আসছে 35 বিসিএস। দেখো এখন আমি যে মাথার মধ্যে করলাম যে 12-এর কত গুণ 18, 1.5 গুণ 18, তা 1.5 গুণ মানে হচ্ছে 1.5 ইন্টু 100, 150%। এটা করতে আমার সবচেয়ে 5 থেকে 6 সেকেন্ড লাগছে, তোমার এটা করতে 25 সেকেন্ড থেকে 30 সেকেন্ড লাগছে, আরো বেশিও লাগতে পারে। দেখো আমি মাথার মধ্যে অঙ্কটা করে ফেলছি। এই ধরনের আমি আরো কিছু মাথার মধ্যে অঙ্ক করা দেখাই। এটা তুমি কনফিডেন্সের বই 93 পেজের মধ্যে তুমি যেটা দেখো মূল নিয়ম এটা কিভাবে করতে হয়।
মূল নিয়মে দেখো, মূল নিয়মে এটা করছে 144 কোন সংখ্যা 40%, আমি জানি না কোন সংখ্যা 40%, ধরলাম সংখ্যাটা হলো এক্স, তাহলে আমাদের এক্স এর কত পার্সেন্ট, 40% ইকুয়াল টু 144, তাই না? তাহলে আমরা এর মানে গুণ, তাহলে এক্স ইন্টু 100/40 ইকুয়াল টু হচ্ছে 144, বা শুধু এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের 144 ইন্টু নিচে থাকলো আমাদের 40, উপরে থাকলো আমাদের 100। এখন তুমি মোটামুটি হিসাব নিকেশ যদি করো, তুমি এখানে যদি তুমি হিসাব নিকেশ করে এখানে কি পাচ্ছ, এখানে এই শূন্য শূন্য তুমি এখানের মধ্যে কাটাকাটি করে দাও, এটা দুই দিকে কাটলে এখানে থাকলে 2, এখানে থাকে তোমার ধরো 5, আর এখানে দুই দিকে কাটলে তোমার এখানে হচ্ছে যে এটা 140, তো তাহলে এটা হচ্ছে তোমার মোটামুটি এটা হচ্ছে 72। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে আমরা যদি হিসাব করি, তাহলে তুমি এখানে 72 ইন্টু 5, তুমি জানো 360। দেখো যে এটা তুমি করতে পারো, এটা কিন্তু কারেক্ট, কনফিডেন্স এইভাবে করছো তোমার, এটা কারেক্ট, কিন্তু এভাবেও করে তুমি মিলাতে পারবা যদি সময় থাকে, তুমি 1 মিনিটের মধ্যে তোমার এখানের মধ্যে লেগে যাবে। তো ভাই আপনি কেমনে করছেন, যে আপনি কেমনে আপনি ইজিলি কেমনে করছেন, আপনি দেখো আমি ইজিলি কেমনে করছি, দেখো আমি যে কোনো কিছুর 10% বের করে ফেলবো, 10%। দেখো বলছে যে 144 কোন সংখ্যার 40%, হ্যাঁ, ওই সংখ্যার 40% হচ্ছে কত, 144। দেখো আমি কেমনে করি, দেখো যে 40% ইকুয়াল টু হচ্ছে কত, 144। তাহলে দেখো আমি যদি এটাকে 10% বানাইতে হয়, তা 4 দ্বারা ভাগ করতে হবে, 4 দ্বারা ভাগ করলে কত হয়, এখানের মধ্যে কত হয়, এখানের মধ্যে 10% হয়, আর 144কে আমি 4 দ্বারা ভাগ করি কত হয়, 36 হয়। তা 10% সমান যদি 36 হয়, তাহলে 100% সমান কত, 10 গুণ বেশি, 360। এখন দেখো আমি এটা করছি মেন্টাল ম্যাথ, তাহলে এই জিনিসটা করতে আমার সবচেয়ে সময় লাগছে, এখান থেকে না সময় লাগছে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 6 সেকেন্ডে আমি অঙ্কটা করে ফেলতে পারবো। তুমি এমনি করতে পারো, কোনো সমস্যা নাই, তো সময় লাগবে একটু বেশি। আমি তোমাকে দুটো সিস্টেমে দেখাইলাম যে তুমি মূল নিয়মে কিভাবে করবা, আর মেন্টাল ম্যাথ পরীক্ষার সময় কোনো হিসাব নিকাশ ছাড়াই তুমি কিভাবে মনে মনে করে ফেলবা। তো মনে মনে করার জন্য তোমাকে একটা জিনিস বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া তুমি এখানের মধ্যে পারবা না। অঙ্কটা তোমার এটা তাও কনফিডেন্সের বইয়ের মধ্যে তুমি যদি দেখো, অঙ্কটা হচ্ছে তোমার 97 পেজের 15 নম্বর অঙ্ক। হ্যাঁ, 97 পেজের এই ধরনের অঙ্ক পরীক্ষা খুব আসে কিন্তু। তাহলে এই অঙ্কটা তুমি আগের মধ্যে করে ফেলতে পারবো, যে এক্স এর 60% 48 সিস্টেম মধ্যে তুমি করতে পারো। বাট আমি এলি কি করবো, আমি এমনি করবো না, আমি মনে মনে চিন্তা করবো যে 60% ইকুয়াল টু হচ্ছে যে 48। ওকে, তা আমি চিন্তা করবো আমি 10% সবকিছু আমি 10% আনবো আমি, তাহলে 10% আনার জন্য 6 দ্বারা ভাগ করতে হবে, তাই তো? তাহলে 10% আসবে, তাহলে এই পাশে দেখো 6 দ্বারা ভাগ করবো, তাহলে কত আসে এখানে 8। 10% সমান যদি আমার হয় 8, তার মানে আমার 100% সমান হবে আমার কত, 80। এইভাবে তুমি যদি প্রিলিত অঙ্ক করো, তাহলে তুমি অল্প একটু জায়গার মধ্যে টুক 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 করে পুরো অঙ্কটা তুমি কি করে ফেলতে পারবা। তুমি খুব দ্রুত 5 থেকে 8 সেকেন্ডের মধ্যে অঙ্কটা মিলে ফেলতে পারবা। আমার মনে হয় এইটা তোমাকে আমি শিখাইতে পারি, কারণ যে অঙ্কগুলো তোমার বইতে করা আছে, তো তুমি বই মনে রাখবা লিখিত পরীক্ষার জন্য, রিটেনের জন্য কিন্তু তোমার এভাবে করলে হবে, রিটেনের জন্য তোমার কিন্তু মূল পুরো নিয়মটা তোমাকে বুঝে বুঝে করতে হবে। বাট প্রিলি এবং রিটেন অঙ্কের মধ্যে পার্থক্য আছে, কারণ প্রিলি তুমি কিন্তু সময়ের সাথে পাল্লা দিচ্ছ, শুধু তোমাকে এখানে টাইমটা এখানে তোমাকে চিন্তা করতে হবে, এবং তোমার সময়ের সাথে তোমার এখানে পাল্লা দিয়েই তোমাকে সামনের দিকে আগাইতে হবে। হ্যাঁ, এবং যত দ্রুত সময় তুমি অঙ্ক করবা, তত তোমার এখানের মধ্যে লাভ হবে। তো এই জন্য আমি তোমাকে কিছু এই ধরনের মাথার মধ্যে অঙ্ক কেমনে করতে হয় সেই জিনিসটা তোমাকে আমি মূলত শিখাবো। এখন দেখো যে আমার আরেকটা টাইপের অঙ্ক, টাইপ 5 এর অঙ্ক, এটা হচ্ছে তুমি পাবা 100 পেজে, 100 পেজের টাইপ 5 অঙ্ক। এটা দ্রব্যের ব্যবহার হ্রাস বৃদ্ধির অঙ্ক। এটা আসলে জিনিসটা কি, ধরো তুমি হচ্ছে যে আগে তুমি ধরো ধরো লকডাউনের আগে তো আমাদের অনেক টাকা পয়সা সবাই ছিল, ভালো ভালো জিনিস ইউজ করতা। তুমি ধরো আগে যেটা করতা, তোমাদের বাসায় ধরো অলিভ অয়েল খাই তোমাদের বাসায়, হ্যাঁ, ধরো 1000 টাকা লিটার অলিভ অয়েল খাও তোমরা। হ্যাঁ, এখন দেখো 1000 টাকা লিটার তুমি অলিভ অয়েলটা খাচ্ছ। এখন এখানে দেখো তুমি চিন্তা করো তো লকডাউনের পরে তোমার তেলের দামটা বেড়ে গেছে তোমার এখানে, এখন তোমার বাসার মধ্যে তেলের জন্য বাজেট হচ্ছে যে 2000 টাকা, বাজেট হলো কত তোমার তেলের জন্য, 2000 টাকা। এখন দেখো
তুমি তেল খেতে কত লিটার? 2 লিটার। এখন তুমি চিন্তা করো লকডাউনের পরে তো তেলের লিটার বের হয়ে গেলে তোমার হচ্ছে যে 1250 টাকা। এখন তোমার তো বাজেট 2000 টাকায়। এখন 2000 টাকায় তুমি মূলত কি করবা? তোমার তেল কিনবা। এখন দাম তো বাড়ছে কত? 1250 টাকা হয়ে গেছে পার লিটার। তার মানে তুমি তেলের ব্যবহারটা কি করে দিতে হবে? কমাই দিতে হবে। কমাই দিলে আগে 2000 টাকা বাজেটের মধ্যে তোমার কি হয়ে যাবে। এটা সেই টাইপের অঙ্ক। তো এখানের মধ্যে দেখো আমাদের কোশ্চেনটা হচ্ছে যে তেলের মূল্য 25% যদি বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমাবো? এখানে আমি তোমাকে দুটো জিনিস দেখাবো। একটা হচ্ছে তোমাকে আমি বলবো, প্রথম বলবো যে মূল নিয়ম, মূল নিয়মিত অঙ্কটা কিভাবে করবা। মূল নিয়মের পরে আমি বলবো যে যে শর্টকাটটা কিভাবে আসে। মনে রাখবা শর্টকাট কিভাবে আসে তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। শর্টকাটের উৎপত্তি কিভাবে যদি না জানো বা শর্টকাট তোমার জিন্দিগিতে তোমার কি মনে থাকবে না। এরপরে তোমাকে আমি মূলত শর্টকাট মেথডটা তোমাকে আমি বলবো। দেখো তেলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে কথাটার অর্থটা আসলে কি? অর্থটা হচ্ছে যেই তেলের আগে যে পূর্বে যে তেলের দাম ছিল 100 টাকা, বর্তমানে বর্তমানে সেই তেলের দাম হচ্ছে 100 + 25, তার মানে হচ্ছে যে 125 টাকা। এখন দেখো বর্তমানে তুমি কিন্তু 125 টাকা তোমার কিন্তু বাজেট নেই, বাজেট কিন্তু তোমার কিন্তু কি 100 টাকায়। তা বর্তমানে তুমি তেলটা আসলে যেটা করবা, তুমি করবা কি যে 100 টাকা আসলে কয় টাকা তেল পাওয়া, মানে কতটুকু তেল পাওয়া যায় অতটুকু তুমি কিনবা, বা তেলের একটু তুমি কি কমায় কিনবা। তাহলে যখন টাকার অ্যামাউন্টে বার করবা তার মূলত দেখবা, তাহলে দেখো এখনকার যে তেলটা 125 টাকা, আগে সেটার দাম ছিল মোটামুটি কি 100 টাকা। তাহলে তুমি এখন কি করতেছো? তুমি তো এখানে ব্যয় বৃদ্ধি করবা না, তুমি তুমি 100 টাকার তেলে কিন্তু কিনবা, কিন্তু পরিমাণ একটু কম আর কি। তুমি বের করবা সেই 100 টাকাটা আসলে অতীতে আসলে সেই টাকাটার দাম আসলে কত ছিল, যে আগে সেই তেলটার দাম আসলে কত ছিল। তাহলে দেখো তোমার এখন যেটার দাম 125 টাকা, সেটার দাম আগে কত ছিল 100 টাকা। ওকে, তো বাজেট কত তোমার? 100 টাকা তোমার কি বাজেট। তাহলে এখন যে যৌগিক নিয়ম, এখন যার দাম 1 টাকা তার দাম হচ্ছে 125/100, এবং এখন যার দাম 100 টাকা, মানে 100 টাকা তেল তো তুমি কিনতেছো এখন, তাহলে তার দাম ছিল আগে 100 × 100। তাহলে তুমি যদি এখন যদি এখানে কাটাকাটি যদি করো, 25 দিয়ে কাটলে এখানে থাকে 5, এখানে থাকে 4, এখানে থাকে 5 দিয়ে কাটলে 20, তার মানে 80। তার মানে তুমি এই মুহূর্তে তো 100 টাকা তেলই কিনছো তুমি। দেখো তুমি কিন্তু প্রথমে তোমার তেলের বাজেট কত 100 টাকা, হুট করে তেলের দাম বেড়ে যাওয়ার কারণে বর্তমানে ওই আগের 100 টাকার তেলের দাম কত 125 টাকা। তুমি বাজেট কিন্তু বাড়াও নাই, তুমি 100 টাকা এখনো তুমি 100 টাকা তেলে কিনতেছো, বাট এই 100 টাকার তেল বেসিক্যালি আগে 80 টাকা ছিল। এখন যদি তুমি 100 টাকা কিনতেছো, 100 টাকা কিনতেছো, এটা বেসিক্যালি আগে দাম কত ছিল 80 টাকা। তার মানে তুমি মূলত তোমার 20 টাকা তেলের ব্যবহার তোমার কি হ্রাস করতে হবে। 20 টাকা ব্যবহার তোমার হ্রাস করলে তোমার জাস্ট আগের সাথে এখন তোমার কি তেল ব্যবহার তোমার কোনো কস্টিং তোমার এখানে বৃদ্ধি পাবে না। এখন দেখো আমি এখানে আরেকটা মেথড তোমাকে দেখাই জিনিসটা। তুমি আসলে করছোটা কি, তুমি তোমার তেলের জন্য তুমি 100 টাকার তেলের মূল্য তুমি কিনতা, হুট করে দামটা বেড়ে কত হয়ে গেল 125 টাকা হয়ে গেল। হ্যাঁ, মানে 100 + 25 হয়ে গেল, 100 + 25 হয়ে গেল তেলের দামটা। এখন মূলত এই 100 + 25-এর মধ্যে তুমি 25 টাকা কি করে দিছো, কাট করে দিছো। কাট করে 100-র মধ্যে তুমি কি অপরিবর্তিত রাখছো। তাহলে মূলত তুমি 100 + 25 টাকার মধ্যে তুমি কাট আপ করছো, কমাইছো 25 টাকা। তাহলে 1 টাকার মধ্যে তুমি মূলত কমাইছো 25 × 100 + 25, তার মানে 100 টাকার মধ্যে তুমি মূলত কমাইছো 100 + 25, এই 100 উপরে কি যাবে গুণ হয়ে যাবে। তার মানে কি এই যে জিনিসের শর্টকাটটা তোমার দাঁড়াইলো, এই শর্টকাটের সাথে তুমি এবার কনফিডেন্সের বইয়ের মধ্যে 101 নাম্বার পেজের মধ্যে শর্টকাটের সাথে মিলাও। সেই শর্টকাটটা কি বলে যে আমার এখানে তেল বাবদ বা এই ধরনের ক্ষেত্রে যদি আমরা যদি কোনো ব্যবহার যদি কমাইতে হয়, তাহলে আমরা যে ব্যবহার যদি আমরা যদি কমাইতে হয়, ব্যবহার কমাইতে হইলে সূত্রটা হচ্ছে আমার নিচে হচ্ছে 100 যত দাম বাড়ছে, উপরে হচ্ছে 100 উপরে যত দাম বাড়ছে। হ্যাঁ, সিম্পল, তাহলে শর্টকাটে চলে আসলো। তাহলে আমার এখানের মধ্যে যেটা আমার শর্টকাট যেটা আমরা যদি লিখি, তাহলে ব্যবহার আমরা যদি
কমাইতে হয়, তাহলে সেটা পরিমাণ হবে আমার, নিচে হচ্ছে যে আমার 100 প্লাস কত বাড়ছে দাম, 25 টাকা বাড়ছে, আর উপর হচ্ছে 100 ইন্টু 25। এগুলো তোমার শর্টকাট। এখন তুমি যদি মূল নিয়মটা যদি জানা থাকে যে মূলত আমার এত বাড়ার মধ্যে আমি এত টাকা কমাইছি, 1 টাকার মধ্যে কত টাকা কমাইছি, 100 টাকার মধ্যে কত টাকা কমাইছি, তাহলে জিনিসটা মনে থাকবে। আদারওয়াইজ তুমি জিনিসটা ভুলে যাওয়ার একটা মারাত্মক সম্ভাবনা থাকবে। এখন আসে যে অঙ্কটা, এই অঙ্কটা আসছে 35 বিসিএস এ। এখানের মধ্যে তাও আমি তোমাকে দুটা জিনিসই করাবো। একটা হচ্ছে আমি তোমাকে করাবো, দেখাবো মূল নিয়ম, যেটা কনফিডেন্সের বোর্ড মধ্যে করা আছে মূল নিয়ম। আর একটা আমি তোমাকে দেখাবো মেন্টাল ম্যাথ। মেন্টাল ম্যাথ, মেন্টাল ম্যাথে তুমি মূলত হিসাবটা করবা তুমি কিভাবে, তুমি হচ্ছে যে কোনো রকমের চিন্তা ভাবনা না করে, কোনো রকমের কঠিন কোনো হিসাব নিকাশ না গিয়ে তুমি সিম্পলি কিভাবে অঙ্কটা তুমি সলভ করে ফেলতে পারবা। তাহলে আমরা তুমি বইয়ের মধ্যে তাকাও একটু 101 নাম্বার পেজে, যে তোমার এখানে কলার দাম 20% কমছে। ওকে, 12 টাকায় পূর্বে চেয়ে 2 টাকা বেশি পাওয়া যায়, তাহলে 20% কমে যায়, 12 টাকায় আসলে কত টাকা কমছে আমরা একটু দেখি। এবং যে টাকাটা কমছে ওইটাই তো আমাদের 2 কলার দাম, তাই কি না? তাহলে 20% কমে যাওয়ার কারণে আগে যেটার দাম ছিল 100 টাকা, বর্তমানে তার মূল্য হচ্ছে যে 80 টাকা। তাহলে আগে যেটার দাম ছিল 1 টাকা, এটা বইতে আছে, তোমরা বইতে দেখো, বর্তমানে তার দাম 100 ইন্টু 80 টাকা। তাহলে আগে যেটা হচ্ছে যে ছিল আমার 12 টাকা, বর্তমানে তার দাম হচ্ছে 100 ইন্টু 80 ইন্টু 12। হ্যাঁ, এখন তুমি এখানে যদি যোগ বিয়োগ যদি তুমি যদি করো, তাহলে আমরা যদি 10 যদি কাটি, এখানে 2 দিকে কাটলে এখানে হলো আমার 4, এখানে 2 দিকে কাটলে আমার হচ্ছে যে 5। তাহলে আমরা যদি এখানে যদি করি, তাহলে আমার হচ্ছে যে 4 12 48, আমরা 48 যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের 9.6 টাকা, এত টাকা আসে। তাহলে আমার আগে যার দাম ছিল 12 টাকা, বর্তমানে তার দাম হচ্ছে কত, 9.6 টাকা। তাহলে বাকি কত টাকা হইলো, আর 2.4 টাকা আমার কি রয়ে গেল না উদ্বৃত্ত। এই উদ্বৃত্ত দিয়ে কি আমরা 2 কলা কি বেশি বেশি, মানে 2 কলার দাম হচ্ছে মূলত 2.4 টাকা। এটা হচ্ছে 2 কলার দাম, একটা কলার দাম 1.2 টাকা। এখানে এটা হচ্ছে মূল নিয়মে তুমি করতে পারো। কিন্তু আমি তোমাকে এখানে যেটা আমরা এখানে বলবো, সেটা হচ্ছে আমি তোমাদের এখানে করা মূলত মেন্টাল ম্যাথ, যে মনে মনে তুমি চিন্তা করো জিনিস আসলে কি। দেখো আমি এত হিসাব নিকেশে নাই, আমি দেখবো জাস্ট যে 20% কমে গেছে, কার 20%, 12 টাকার 20%। তাহলে দামটা 12 টাকার 20% কমে যাওয়ায় 2 টাকা বেশি পাওয়া গেছে। তার মানে ওই 12 টাকার যে 20% দাম যে কমছে, সেই টাকাটা যে উদ্বৃত্ত রয়ে যায় এখন, সেটা দিয়ে মূলত তুই 2 টাকা কি বেশি পাওয়া যায়। তার মানে এই 2 কলার দাম মূলত 12 টাকার 20%। এইটু আমি মাথার মধ্যে করে ফেলবো, কারণ আমি জানি যে 12 টাকার 10% হচ্ছে 1.2 টাকা। 10% মানে কি, 10% মানে 100 ভাগের 10, মানে 10 ভাগের 1, এই হলো 10%, তাই না? 10% মানে কত, মানে 100 ভাগের 10, তার মানে হচ্ছে 10 ভাগের 1। তার মানে আমরা জানি 12 টাকা 10% হচ্ছে 1.2 টাকা, তাহলে 12 টাকার 20% হচ্ছে ডাবল 2.4 টাকা। আমি জানি যে 2.4 টাকা মানে কত কলার দাম, 2 কলার দাম, একটা কলার দাম 1.2 টাকা। আমি কোন রকমের জটিল কোনো হিসাব নিকাশ না করে আমি খুব ঠান্ডা মাথায় অঙ্কটা এইভাবে সলভ করে ফেলতে পারি। এখন আসো, এই অঙ্কটাও আমাদের এটা এটা আমাদের হচ্ছে যে আগেরটার মতোই, যে আমাদের লবণের বৃদ্ধি, আমরা কিভাবে দামটা বৃদ্ধি পাওয়ার কারণে এখন আমরা কি করতে হবে, আমরা হচ্ছে যে ব্যবহারটা হ্রাস করতে হবে। আগে আমরা করেছিলাম যেখানে আমাদের হিসাবটা ছিল শর্টকাটে, যে আমাদের নিচে হচ্ছে আমাদের 100, উপরে 100, এবং নিচে হচ্ছে আমার সরি এটা ভুলে গেছি, এটা হলো প্লাস, যত দাম বাড়ছে উপরে হচ্ছে ইনটু, এইভাবে আমি অঙ্কটা সলভ করে ফেলতে পারবো। হ্যাঁ, সোজা বাংলায় মোদ্দা কথা হচ্ছে তোমার এখানে আমাদের যে ব্যবহার কম বা আয় কম, এই যদি যত কথা বলি না কেন, আমরা নিচে হচ্ছে 100 প্লাস বৃদ্ধি, দাম কত বৃদ্ধি পেয়েছে, উপরে হচ্ছে 100 ইন্টু বৃদ্ধি। একইভাবে হ্রাস যদি বলো, একই সূত্র এখানের মধ্যে কার্যকর হবে। হ্রাস বলো নিচে হলে মূলত মাইনাস, জাস্ট এটা হলো কি মাইনাস। যদি বলে ধরো এরকম হচ্ছে তোমার হচ্ছে যে তেলের দাম কমে গেছে, তো ব্যবহার বাড়াবা একটু, তো কত পার্সেন্ট বাড়াবা, ওই এখানের মধ্যে মাইনাস হবে, জাস্ট এটাই সূত্র। হ্যাঁ, এটা তোমরা আশা করি জিনিসটা সহজেই বুঝে গেছো। তো এই অঙ্কটা হচ্ছে 103 নাম্বার পেজের 9 নাম্বার অঙ্ক। দেখো এই অঙ্কটা তুমি কনফারেন্সের বইয়ের মধ্যে ডিটেলস করা আছে, এটা হলো 103 নাম্বার পেজ, তুমি করলে এটা বুঝবা। আমি ওইটা করানো আমার এখানে উদ্দেশ্য না,
ওটা কি করছে, ওখানের মধ্যে বলছে যে 15 টাকা কমে গেছে, তাই না, শতকরা 15 টাকা কমে গেছে। তার মানে পূর্বে যার দাম ছিল 100 টাকা, এখনকার দাম হচ্ছে 85 টাকা। তাহলে পূর্বে যে দাম ছিল 1 টাকা, এখনকার দাম হলো 100/85। তার মানে পূর্বে যার দাম 6 টাকা, 6,000 টাকা ছিল, বর্তমানে তার 100 × 85 × 6,000। হ্যাঁ, আর তুমি যদি এখন হিসাব নিকেশ করো তাহলে 5,100 টাকা আসবে। তাহলে পূর্বে যে যার দাম 6,000 টাকা, বর্তমানে তার দাম হচ্ছে 5,100 টাকা। তার মানে তোমার এই যে 900 টাকা উদ্বৃত্ত রয়ে গেল, এই 900 টাকা দিয়ে মূলত তুমি কি 1 কুইন্টাল মানে 100 কেজি, 1 কুইন্টাল গম তুমি বেশি পাচ্ছ। তাহলে 100 কেজি দাম হচ্ছে 900 টাকা, 1 কেজির দাম 9 টাকা। এখন আমি যেটা করবো এখানের মধ্যে, তোমাকে জাস্ট এত হিসাব নিকেশ না করি, আমি তোমাকে এখানে মেন্টাল ম্যাথটা আমি তোমাকে দেখাই দিচ্ছি। দেখো অঙ্কটা আগে ঠান্ডা মাথায় দেখো, বলছে 15% কমে যাওয়ায় 60,000 টাকায় 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়। তার মানে এই 6,000 টাকার যে 15%, এই 6,000 টাকার মধ্যে 15% যে কমে গেছে, হ্যাঁ, এই যে কমে গেলে যে অংশটুকু, ওইটা দিয়ে মূলত 1 কুইন্টাল গম কি বেশি পাওয়া যায়। তার মানে কি এই 6,000 টাকার 15% মূলত কি 1 কুইন্টাল গমের দাম। তাহলে তুমি মূলত হিসাব যেটা করবা সেটা হচ্ছে তুমি এই 6,000 টাকার 15%, 15% তুমি কি বাইর করবা। তাহলে এখানের মধ্যে শূন্য শূন্য কাটলে আমাদের 15 × 6, 6 × 15 আমাদের হচ্ছে যে 90, আমি একটা শূন্য 900। তার মানে মূলত 1 কুইন্টাল গম এটার দাম হচ্ছে কত, 900 টাকা। 1 কুইন্টাল মানে 100 কেজি, 100 কেজি দাম 900 টাকা হইলে 1 কেজির দাম 9 টাকা। দেখ আমি এত কোনো হিসাব নিকেশ আমি কিছু করি নাই, আমি যে চিন্তা করছি কি এই 6,000 টাকার মধ্যেও তো আমার 15% কমছে, তাই কি না। তাহলে 15% কমে যাওয়ার কারণে আমার কিছু টাকা রয়ে গেল, সেই রয়ে যাওয়া টাকা দিয়ে মূলত আমরা 1 কুইন্টাল গম পাইছি। তাহলে 6,000 টাকার 15% আমি জাস্ট এখানের মধ্যে কি করে ফেললাম, বের করে ফেললাম। এইটা হচ্ছে মেন্টাল ম্যাথ। তুমি এভাবে পরীক্ষা হলে তুমি শর্টের মধ্যে অঙ্কটা এভাবে করে ফেলতে পারবা। এটা তোমার হচ্ছে যে পরীক্ষার সময় তোমার এখানে কাজে আসবে। এখন আসো যে দুটি শতকরা অঙ্কগুলো আমরা একটু করি, যে দুটি শতকরার ক্ষেত্রে মোটের উপর পরিবর্তনটা আসলে কি, এই জিনিসটা আসলে একটু বুঝো জিনিস। ধরো তোমার এখানে তোমরা ধরো এরকম হলো যে তুমি একটা পণ্য 150 টাকা ছিল তোমার এটার দাম। আচ্ছা, প্রথম কোম্পানি বললো যে যে আমরা এখানে যে 30% আমরা এখানে 20% আমরা এখানে 20% ছাড় দিব, আমরা এখানের মধ্যে 20% ছাড় দিব। তো 150 20% মানে কত, হিসেব করো মুখে মুখে। 100 মধ্যে 10% কত, 15। 10% মানে কত, 100/10 মানে 10/1 আর কি, 15। 20% মানে কত, 30। তাহলে 150-এর 20% কমাই দিচ্ছে, 30 টাকা কম আছে, তার মানে এখন 120 টাকা। তো ওরা বললো যে না, এত টাকা কমানোর পরে ওদের বেচা বিক্রি হচ্ছে না। ওরা বললো ঠিক আছে, যে আমরা আরো 20% দাম আমরা কি দিলাম, আরো 20% দাম আমরা কমাই দিলাম। তো 120-এর 20% কত, 24। ওই যে 120, 120-এর 10% সমান 12, তার 20% সমান কত, 24। তো এখন কত দাম হলো, কত দাম হলো, কত 96 টাকা। ধরো 24 টাকা কমে গেল, ওই যে 120-এর 20%। এখন তোমাকে যদি বলা হয় তাহলে 150 থেকে প্রথমে 20% কমে হইলো কত, 120 টাকা। ওই 120 টাকার উপরে 20% কমে হইলো কত, 96 টাকা। তাহলে তোমাকে বলা হয় 150 থেকে 96 হওয়ার জন্য 40% কমছে, না এটা হবে না। কারণ হচ্ছে তুমি এখানে মূলত স্টেপ বাই স্টেপ করছো। প্রথমবার তোমাকে ডিসকাউন্ট মূলত 150 টাকার উপরেই দিছে, পরবার ডিসকাউন্ট তুমি 120 টাকার উপর পাইছো। সুতরাং এটা এমনি যোগ করলে হবে না, এখানের মধ্যে এটা আলাদা আলাদা করে তোমার ডাবল শতকরা হিসাব করতে হবে। তো ডাবল শতকরার ক্ষেত্রে এখানের মধ্যে তোমরা একটা শর্টকাট একটা সূত্র এখানের মধ্যে মনে রাখতে পারো, যে যে কোনো হ্রাস বৃদ্ধির জন্য তুমি এখানে মনে রাখবা যে এখানের মধ্যে যে প্লাস মাইনাস প্রথম শতকরা, প্লাস মাইনাস দ্বিতীয় শতকরা, এবং এখানের মধ্যে প্লাস, এখানের মধ্যে আমাদের আসবে পি ইন্টু কিউ, নিচে হচ্ছে আমাদের 100। এই সূত্র মনে রাখতে পারো, অথবা তুমি ম্যানুয়ালি তুমি হচ্ছে যে একটা একটা করে তুমি হিসেব করতে পারো। এখন জিনিসটা আসলে কি হয় দেখো, যে এটা হচ্ছে তোমার তুমি যদি কনফারেন্সের বইটার মধ্যে যদি তুমি যাও, এটা হচ্ছে 106 নম্বর পেজের বই, অঙ্ক 106 নম্বর পেজ, হ্যাঁ 106। প্রথম 20% ছাড় দেওয়া হইলো, তার মানে হচ্ছে যে -20। পুনরায় 12.5% ছাড় দেওয়া হলো, তার মানে -12.5 প্লাস। তাহলে এখানে তোমাকে
যখন তুমি টোটাল হিসাব করতেছো, তাহলে এখানে আমাদের এই -20 ইন্টু -12.5 নিচে হচ্ছে 100। এটা হলো আমার টোটাল। এই সূত্র সাহায্যে তুমি ওগুলো করে ফেলতে পারো। এটা দেখো, এটা একটু বোঝার ব্যাপার আছে জিনিসটা। তুমি ভাই, আমি তো বলি তুমি মূল নিয়মটা তুমি করতে পারো, যে তুমি ফুল যে মূল নিয়মটা তুমি ফলো করতে পারো। তো মূল নিয়ম অনেক বেশি সময় তোমার লেগে যাবে, সেই জন্য তুমি মেন্টাল ম্যাথ করতে হবে। ধরো এটা মূল নিয়ম তুমি করো না, যে ধরো বাসের ভাড়া ছিল, ধরো আগে ছিল, ধরো তোমার ভাড়া ছিল 100 টাকা। হ্যাঁ, আচ্ছা, যাত্রীও ছিল কতজন? 100 জন। তাহলে 100টা সিট, 100 টাকা ভাড়া, তুমি টোটাল ভাড়াটা পাচ্ছ কত? 10,000 টাকা। 10,000 টাকা তুমি ভাড়াটা পাচ্ছ। এবং ভাড়া কমে গেলে তোমার কত? 15%। তা ভাড়া হয়ে গেলে তোমার কত? 85 টাকা। যাত্রী বেড়ে গেলে কত পার্সেন্ট? 40%। বর্তমান যাত্রী ছিল কত? 140 জন। তাহলে তুমি 140 এবং 85 যে গুণ দাও, তুমি যেটা পাচ্ছ 11,900 টাকা। এখন তুমি ভাড়া পাচ্ছ 11,900 টাকা। আগে ভাড়া পাবে তুমি কত? 10,000 টাকা। তাহলে মূলত তুমি এখানে 1,900 টাকা ভাড়া বেশি পাচ্ছ। 1,900 টাকা। মনে রাখবা, পরিবর্তন সবসময় আদি অবস্থা থেকে তুমি চিন্তা করতে হবে। যেরকম লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপরে আমরা হিসাব করি, 1,900 টাকা লাভ হয়েছে কিন্তু, বা বৃদ্ধি পাইছে কিন্তু এই 10,000-এর উপরে। তো তোমার এই 10,000 টাকা বৃদ্ধি পাই 1,900 টাকা, 1 টাকা কত, 100 টাকা কত, এটা করতে পারো তুমি। এভাবে ইন ডিটেইলস তুমি করতে পারো। কিন্তু তুমি চাইলে ইন শর্টে তুমি যদি করতে চাও না, তাহলে তুমি এখানে এই জন্য হিসাব নিকাশ তুমি না করে তুমি এখানে যেটা করবা সেটা হচ্ছে, তাহলে ভাড়া কমে গেলে 15%, -15, যাত্রী বাড়লো +40। তাহলে আমার এখানে প্লাস আসো, তাহলে আমার -15 ইন্টু +40 নিচে হচ্ছে 100। এখন তোমার হিসাবটা যত আসবে অত পার্সেন্ট। এমনি করলে তো 5 থেকে 6 সেকেন্ড লাগবে, সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে। ওইভাবে করলে তোমার সময় আরো অনেক বেশি লাগবে। টাইম বাঁচানোর জন্য তুমি কোনটা ফলো করবা সেটা তোমার ব্যাপার। তবে এভাবে ইনশর্টে করার জন্য তোমাকে বারবার অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে এখানের মধ্যে। আর তুমি তো আসলে এখন মনে হচ্ছে এখানের মধ্যে একটা মাত্র অঙ্ক তুমি করতেছো, কিন্তু তুমি যখন প্রস্তুতি যখন নিচ্ছ, তুমি তো অনেক অঙ্ক করতেছো, অনেক সূত্র, অনেক কিছু আছে। এটা কিছু নিয়ম আমি তোমাকে বলবো, এটা কিভাবে তুমি করবা। আচ্ছা, দেখো, চিনির মূল্য যদি আমার, এটা হচ্ছে তোমার 108 নম্বর পেজের অঙ্ক। এটা তুমি মূল নিয়মে করতে পারো, আমরা শর্টকাট নিয়মে আমরা এটা করি। দেখো, 25% বৃদ্ধি পাইছে। হ্যাঁ, ব্যবহার আমরা এখানের মধ্যে কি পরিমাণ আমরা পরিবর্তন করব। তাহলে দুটো শতকরা, একটা হলো মূল্য পাইছে বৃদ্ধি, ব্যবহার করতে হবে কি আমাদের কমানো। এটা হলো মোড চেঞ্জ, যে চিনি বাবদ আমার কি অ্যাবসলিউট চেঞ্জ। তাহলে দেখো, আমার ব্যবহার মূল্য বৃদ্ধি পাইছে কত? 25। তাহলে আমরা এখানের মধ্যে ব্যবহার আমরা কি করব? কমাবো, +y। দেখো, আমরা মূলত এখানে y মানে নেগেটিভ আসবে, আর তুমি যেখানে আগে তো মাইনাস ধরো, y মানটা প্লাস আসবে, তখন তুমি সরাসরি ওটা করতে পারবা। আমি কোনো চিহ্ন ধরে জানি না, আমি জানি না এটা বাড়াবো না কমাবো, আমি জাস্ট প্লাস একটা ধরে রাখলাম। এবং তুমি জানো, আমাদের ফাইনাল শতকরা বের করার জন্য আমাদের মূলত এই 25 এবং এই y গুণ করতে হবে, 100 দ্বারা ভাগ করতে হবে। এবং এইটা পুরোটা সূত্র যদি হয়, তাহলে আমাদের ফাইনাল পার্সেন্টেজটা আমাদের কি আসে। এখানের পার্সেন্টেজ মনে মনে এটা কাটাকাটি গেছে, ফাইনাল পার্সেন্টেজ। এখন তুমি যদি হিসাব করে ওয়াই যে মানটা আসবে, সেই মানটা মূলত কি করতে হবে, তোমার এখানে পরিবর্তনটা কমাইতে হবে। তুমি ভাই আমরা করবো না, আমি মৌখিক নিয়মে করবো। মৌখিক নিয়মে করো, সমস্যা কি? তোমার সময় অনেক বেশি লাগবে। তুমি ভাই পরীক্ষার হলে তোমার যেমনে খুশি এমনে করো, যেমনে খুশি তুমি এমনে করো, কিন্তু তোমাকে হিসাব রাখতে হবে তো অঙ্কটা তুমি দ্রুত সময়ের মধ্যে তোমাকে করতে হবে। এক অঙ্ক করতে গিয়ে 5 মিনিট লাগালে তোমার এখানে এটা কোনো পরীক্ষা না রে ভাই, তুমি এখানে ধরা খাবা। এখন আসো শতকরা বিহীন চিত্র, এখান থেকে তোমার অঙ্ক আসে প্রায় সময়। এটা করতে আমি তোমাকে মেন্টাল ম্যাথ দেখাবো, কনফিডেন্সের ম্যাথ গুলো দেখাবো, মনে মনে কেমন ছোট জায়গার মধ্যে করে ফেলতো সেটা তোমাকে দেখাবো। তুমি সবগুলোই দেখবা, যেমনে ভালো লাগে তুমি এমনি করবা। নির্দিষ্ট কোনো রুলস নাই অঙ্কের মধ্যে, তোমার যেমনে ভালো লাগে তুমি এমনি করো। বেঞ্চ চিত্রটা একটু তোমাকে ক্লিয়ার করি। এটা হলো পরস্পর ছেদিক একটা বৃত্তের মাধ্যমে আমরা প্রকাশ করি। জিনিসটা আসলে কি, ধরো এটা ধরো আমাদের একটা টোটাল স্টুডেন্টের সেট। আচ্ছা, এখন ধরো এতজন স্টুডেন্ট বাংলা সাবজেক্টে পাস করছে, এতজন স্টুডেন্ট ইংরেজি সাবজেক্টে পাস করছে। এই হলো বাংলা, এই হচ্ছে কি ইংরেজি। তাহলে এই স্টুডেন্ট যারা, এরা বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাস করছে। তাহলে এই বৃত্তের মধ্যে যারা পড়তেছে, এরা মূলত কোনো না কোনো সাবজেক্ট পাস করছে, এরা শুধু বাংলা পাস করছে, এরা
এরা শুধু ইংরেজিতে পাস করছে, এরা UBBC পাস করছে। আর এখানে যারা যারা পড়ছে এরা কোনো কিছুতে কি পাস করে নাই, সবাই মিলে হচ্ছে মোট স্টুডেন্ট। তাহলে একটা ভেদচিত্রের মধ্যে যারা থাকতেছে, ধরো সাবজেক্ট ওয়াইজ চিন্তা করি, তো শুধু বাংলা থাকতে, শুধু বাংলা, এরা শুধু বাংলা, এরা উভয় বিষয়, এরা শুধু ইংরেজি, আর এরা কোনোটাতে পাস করে নাই, সবকিছু মিলায়া টোটাল স্টুডেন্ট হয়। এখন আসো আমরা অঙ্ক দেখি। দেখো এই অঙ্কগুলো তুমি বেঞ্চিত্রের মাধ্যমে করতে পারো, মনে মনে করতে পারো, যেমন খুশি এমনি করতে পারো। আগে আমরা নর্মাল পাটিগণিতের নিয়ম আমরা করি, হ্যাঁ, তার বেঞ্চিত্রের মাধ্যমে করবো আর মনে মনে করবো। তো তোমার কি বলছে এখানের মধ্যে, প্রথম অঙ্কটা পড়ো। 70% বাংলায়, 60% ইংরেজিতে, আর 40% উভয় বিষয়ে পাস করেছে। মনে রাখবা পুরো হিসাব খাতায় করা যাবে না, কারণ জায়গা খুব কম, তুমি ছোট ছোট হিসাব করো। তাহলে তুমি মনে মনে হিসাব করে ফেলো। বাংলা পাস করছে 70 জন, উভয় বিষয়ে 40 জন, শুধু বাংলা কতজন? শুধু বাংলা পাস করছে মূলত 70 বিয়োগ 40, মানে শুধু বাংলা করছে 30 জন। আচ্ছা, ইংরেজিতে হলো 60 জন, আবার উভয় বিষয়ে কিন্তু 40 জন। উভয় বিষয়ে চাচ্ছি না, শুধু ইংরেজিতে কতজন? শুধু ইংরেজিতে হলো 60 বিয়োগ 40, তাহলে কত? 20%। তাহলে এখানের মধ্যে শুধু বাংলা 30 এবং তোমার শুধু ইংরেজি হচ্ছে 20, আর উভয় বিষয় হচ্ছে কত? 40। তাহলে তুমি হিসাব করলা 30 আর 20 50, 40 90। তাহলে এই 90% হচ্ছে তোমার কোনো না কোনোটাতে পাস করছে, হয় বাংলা, নয় ইংরেজি, নয় উভয় বিষয়, পাস করছে কিছু না কিছুতে 90%। তাহলে বাকি 10% কই? এরা ফেল টু, এরা দুই সাবজেক্টে কি এরা গোল্লা মারছে। তাহলে বাকি 10% কি দুই সাবজেক্টে কি করছে এখানের মধ্যে গোল্লা মারছে। তাহলে এখন দেখো তোমার এখানে আমরা যদি তোমাকে বলছে উভয় বিষয়ে কতজন ফেল করছে, তা 10% ফেল করছে। তো মূলত তোমার এখানে মোট পরীক্ষার্থী কতজন? 200 জন। তাহলে 200 জনের 10% কত হয়? 20 জন হয়। হ্যাঁ, এটা হচ্ছে নিয়মটা। আচ্ছা, এখন তুমি যদি মনে মনে বেঞ্চিত্রের মাধ্যমে তুমি করতে পারো, যে তুমি চিন্তা করলা যে এটা ছোট করে বেঞ্চিত্রের মাধ্যমে করতে পারো, এর মধ্যে তুমি হিসেবটা করলা যে যে আগে উপবিষে বসাবা 40, উপবিষে বসাবা, উপবিষে বসাবা 40। হ্যাঁ, এখন দেখো এই পুরো গোলাটা কি বাংলা, এখন পুরো গোলাটা সমান কত? পুরো গোলাটা সমান 70% পাস করছে বাংলাতে। তাহলে এই বাংলা গোলার মধ্যে 40 তো এদিক দিয়ে গেছে গা, এখানের মধ্যে গেছে গা, এখানে কত থাকে? 30 থাকে। এই পুরো গোলাটা কার? পুরো গোলাটা হলো কার? ইংরেজি। তাহলে পুরো গোলাটা হলো 60। তাহলে যেহেতু এখানে 40 চলে আসছে, এখানে থাকে আর কত? 20। তাহলে 30 40 70, 70 20 90, তাহলে বাইরে থাকে আর 10%। এমনি তুমি করতে পারো, যেমন খুশি এমনি করতে পারো, অঙ্ক মিলাইতে হবে। আচ্ছা, এখন আসো তোমার এখানের মধ্যে আমরা এই অঙ্কটা হচ্ছে তোমার 110 নম্বর পেজের, এটা হচ্ছে আমাদের 110 নম্বর পেজের একটা অঙ্ক। এই অঙ্কটার মধ্যে দেখো, এটা কনফিডেন্সের বই তুমি যদি করো তোমার মাথা ঘোলাই যাবে, কারণ কনফিডেন্সের বই ওরা যেটা করছে ওরা জোর করে রেজাল্টটা মিলাই দিছে, ওরা জাস্ট জোর করে এটা মিলাই দিছে। এটা আসলে ওদের নিয়মটা হয় নাই, ওরা জোর করে মিলাই দিছে। এখানে আমি তোমাকে ওই ওদের সিস্টেমটা ভুল আছে, এটা হচ্ছে যে কনফিডেন্স যেটা করছে ওরা হচ্ছে যে জোর করে মিলাইছে, ওটা হবে না ওদের সিস্টেমটা। তুমি জাস্ট এখানে আগে মূল নিয়ম দেখো, এরপর মনে মনে দেখো। দেখো এখানে উপবিষয় ফেল করাটা আসছে, উপবিষয় কি আসছে? ফেল করা আসছে। তাহলে দেখো, তাহলে তুমি ফেল বের করতে হবে। তাহলে বাংলায় মনে রাখতে হবে তুমি পুরো জিনিস লিখতে পারবা না, কিন্তু এত জায়গা নাই, কিন্তু তুমি ছোট 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 করে লিখতে পারবা চিপা চাপাই। তাহলে বাংলা পাস করছে কতজন? 70%। বাংলা ফেল করছে কতজন? মনে মনে 30%। উপবিষয় ফেল করছে কতজন? 10%। শুধু বাংলায় ফেল করছে কতজন? শুধু বাংলায় ফেল কত পার্সেন্ট করছে? 20% শুধু বাংলা ফেল করছে। আবার বুঝো কিন্তু 70% বাংলা কি পাস করছে, তাহলে বাংলা ফেল কত? 30%। উপবিষয় ফেল কত? 10%। তো শুধু বাংলা ফেল কত? 20%। 30 তো বাংলা, আর 10 কি দুটাতে গেছে, তাহলে 20 জন হচ্ছে শুধু বাংলাতে। আচ্ছা, এখন আমরা শুধু গণিত বের করি। গণিতে পাস কত? 80। তা গণিতে ফেল কত? 20%। উপবিষয় ফেল কত? 10%। তাহলে শুধু গণিতে ফেল কত? 10%। গণিতে পাস কত? 80। ফেল কত? 20%। উপবিষয় ফেল কত? 10%। শুধু গণিতে ফেল কত? 10%। 20 থেকে 10 গেলে 10। তাহলে তোমার শুধু ম্যাথে ফেল হচ্ছে কত পার্সেন্ট? 10%। আর উপবিষয় ফেল কত? বোধ ফেল কত? 10%। তাহলে এই যে এরা কোথাও না কোথাও ফেল করছে,
নয় শুধু বাংলা, নয় শুধু গণিত, নয় উভয় বিষয়ে। এর হলো টোটাল ফেলের নাম্বারটা। তার মানে 20, 10, 30 আর 10, 40। এই 40% হচ্ছে মূলত কি, এরা কোথাও না কোথাও কি ফেল করছে। তাহলে বাকি যে 60% রয়ে যায় তারা মূলত কি দুইটাতে পাস করছে। কারণ এই 20% এরা শুধু বাংলাতে ফেল করে ফেলছে, তা এরা শুধু গণিতে ফেল করে ফেলছে, উভয় বিষয়ে ফেল করে ফেলছে। তাহলে সব ফেল আমরা বাদ দিচ্ছি মূলত, শুধু বাংলা বাদ, শুধু ম্যাথ ফেলও বাদ, উভয় বিষয়ে ফেলও বাদ। তাহলে এই 40 জন বাদ করে দিলে যে 60 জন থাকে আমার এখানের মধ্যে, সেই 60 জন মূলত কি উভয় বিষয়ে পাস। তাহলে আমার এই 60% উভয় বিষয়ে পাস করছে। 60% মানে কত, 240 জন। 240 জন। দেখো আমি যখন হিসেব নিকেশ ছাড়া কিভাবে আমরা এটা 100% বের করবো। 60% মানে 240, আমি কি করছিলাম সংক্ষেপে 10% নামায় ফেলবা। তাহলে 60% কি 10% নামায় দিলে কি করতে হচ্ছে, 6 দ্বারা ভাগ করতে হচ্ছে। তাহলে একে তুমি 6 দ্বারা ভাগ করো, 6 দ্বারা ভাগ করলে কত তোমার এখানে থাকে 40। তা 10% সমান হলো কত 40। তাহলে 100% মানে সমান কত 400। এইভাবে তুমি ক্যালকুলেশন করা ছাড়াই পুরো অঙ্কটা মনে মনে জাস্ট কয়েকটা ছোট ছোট ডিজিট লেখার মাধ্যমে তুমি কি বের করে ফেলতে পারবা। এ বললা ভাই আমি এমনি করবো না, ভ্যানচিত্রের মাধ্যমে কেমনে মনে মনে করবো। দেখো মনে মনে কেমনে করে দেখো, তুমি ভ্যানচিত্রের গোল্লাগুলো আঁকো। হ্যাঁ, দেখো তোমার এখানের মধ্যে তোমাকে বলছে যে বাংলা পাস করছে কতজন, 70 জন বাংলা পাস করছে। আচ্ছা, তোমাকে বলছে যে 80%, 80% তোমার কি করছে গণিতে পাস করছে। আবার দেখো উপবিষয় ফেল মানে কি এই বৃত্তের বাইরে এরা, এই 10% উপবিষয় কি ফেল। এখন তোমার এই গোল্লাগুলো সব কিছু যোগ করলে কত পার্সেন্ট হবে, 100% হবে। এখন দেখো তো কত হয়, 70, 80, 150, 150 কত 160। দেখো এই জিনিসটাকে তুমি মূলত এর মধ্যে কাউন্ট করছো, আবার এর মধ্যে কি কাউন্ট করছো, কাউন্ট কইরা ডাবল কাউন্ট করছো। তোমার যোগফল কত হয়েছে 100 নামে কত 160 হয়েছে। বুঝতে পারছো কিনা, ওই 160 আসলে এইখানে এর ডাবল কাউন্ট করার কারণে 160 হয়ে গেছে। এটা কিন্তু কত হইতো তোমার 100ই হইতো টোটাল। নিশ্চয় এখানে 60 আছে, এখানে নিশ্চয় এখানে 60 আছে, সেই জন্য এটা কি 160 হয়ে গেছে। তাহলে এখানের মধ্যে আসলে এটা উভয় বিষয় কত, উভয় বিষয় পাস আসলে কত পার্সেন্ট 60%। আর এটা পাস শুধু বাংলা পাস আসলে 10%, এটা শুধু পাস আসলে কত 20%। বুঝছো কেন হিসাবটা করছি, আমি চালাই করছি। এটা যোগ করলাম, এটা যোগ করলাম, আর ফেল টু গুলো যোগ করলাম। আমি তো জানি টোটাল আমার সার্কেল হিসাব হিসাব করলে 100% হবে। তাহলে আমার যখন এইটার এটা যোগ করছি, তাহলে আমার এই জিনিসটা মাঝখানে জিনিসটা এর ভিতরে একবার আসছে যোগের মধ্যে, এর ভিতরে যোগের মধ্যে আসছে, মানে ডাবল আসছে। এই ডাবল আসার কারণে যোগফলটা লিমিট 160 হয়ে গেছে। তার মানে এর মান 960 ছিল, সেই জন্য এ অতিরিক্ত হয়ে গেছে। বুঝতে পারছো, তাহলে এই তো উপবিষয় পাস, কি বলো এই তো উপবিষয় পাস। এই উপবিষয় পাস মানে কত পার্সেন্ট 60%। তুমি এভাবেও তুমি কোন রকমের ক্যালকুলেশন করা ছাড়াই অঙ্কটা করে ফেলতে পারো। তার একটা অঙ্ক আমরা দেখি, ধরো এটা দেখো এখানে আমার 80% হচ্ছে যে গণিতে পাস, 70% বাংলা পাস, উপবিষয় 60% পাস। তাহলে তুমি দেখো একই নিয়মে তুমি মনে মনে করতে পারো, ভ্যানচিত্র দিয়ে করতে পারো, তুমি মনে মনে করো না। তুমি 80% পাস করছে, তুমি কিন্তু এখানে 20 ডিটেলস লিখবা না, এত জায়গা নাই, কিন্তু ছোট ছোট করে লিখবা। তাহলে মনে মনে তুমি হিসেব করো, এম লেখো একটা ইকুয়াল টু দাও। 80% গণিতে পাস করছে, উপবিষয় পাস 60%, তো শুধু গণিত 20, বাংলা 70%, উপবিষয় 60, তাহলে শুধু বাংলা 10। তাহলে উপবিষয় হচ্ছে তোমার বোধ বিষয় হচ্ছে কত পার্সেন্ট 60%। তাহলে 20, 10, 30 এবং 60 কত 90%। এই 90% মূলত হয় ম্যাথে পাস, নাহলে বাংলা পাস, নাহলে উপবিষয়ে পাস। মানে পাস কিন্তু আছে তো কোনো না কোথাও পাস। তার বাকি 10% কি এরা ফেল টুস, এরা কি এর উপবিষয় কি করছে ফেল করছে। ভেঞ্চিত্র মাধ্যমে জিনিসটা চাইলে প্রকাশ করতে পারো। তো এখন এই যে তোমাদের যে আমি যে শর্টকাট গুলো বললাম, সেই শর্টকাট গুলো তোমরা যেটা করবা সেটা হচ্ছে একটা কাগজের মধ্যে তুমি এরকম শর্টকাট গুলো তুমি লিখে ফেলবা। একটা 1, 2, 3 নিয়মটা লিখে রাখবা যে ভগ্নাংশ থেকে আমি যদি শতকরা যেতে চাই 100 দ্বারা গুণ করব, তারপরে শতকরা থেকে ভগ্নাংশ গেলে 100 দ্বারা ভাগ, এরকম। তারপর তোমার হ্রাস বৃদ্ধির হিসাবটা লিখবা এখানের মধ্যে। এই যে তোমার হচ্ছে যে পি প্লাস কিউ, তারপরে এখানের মধ্যে প্লাস আমাদের পি কিউ বাই 100, এখানে
বৃদ্ধি পেলে প্লাস আর হ্রাস পেলে মাইনাস, বৃদ্ধি পেলে প্লাস, হ্রাস পেলে মাইনাস, এখানে এইভাবে এরকম ছোটখাটো তুমি সূত্রগুলো লিখে তুমি একটা ছবি তুলবা। ছবি তুলে এটা মোবাইলের স্ক্রিন সেভারের মধ্যে রেখে দিবা। রেখে দিলে আগামী একদিন দুদিন তুমি আগামী একদিন দুদিন বারবার যতবার মোবাইল টিপবা ততবার তোমার জিনিসটা তোমার চোখে পড়বে। চোখে পড়লে সূত্রগুলো তোমার মাথায় ঢুকে যাবে। আর স্টিকি নোট লাগাবা, যেটা তোমার রিডিং টেবিলের সামনে এই সূত্রগুলো লিখে সামনে এভাবে লাগাই রাখবে, এক দুদিন লাগাই রাখলে সূত্রগুলো তোমার মাথার মধ্যে কি ঢুকে যাবে। আর এইভাবেই তুমি চাইলে শতকরা থেকে 1 থেকে 2 নাম্বার তুমি খুব ইজিলি আয়ত্ত করে ফেলতে পারো। আর যদি তোমার কোনো রকমের যদি কোনো সমস্যায় পড়ো, তাহলে তোমরা আমাকে ফেসবুকে তুমি যদি আমাকে পেতে চাও, তাহলে ফেসবুকের তোমাদের যে অপশনটা, সার্চ অপশনের মধ্যে তুমি লিখতে পারবা আরেফিন, AREFIN, আরেফিন ডট ডক্টর, ডক্টর, আরফিন ডট ডক্টর যদি তুমি লিখো, তাহলে শামসুল আরফিন একটা আইডি পাবা। সেখানে আমাকে তুমি মেসেজ দিতে পারো, ভাই আমি এটিভির স্টুডেন্ট, আপনার এই ভিডিওটা দেখেছিলাম, আপনি আমাকে এই জিনিসটা বুঝি নাই, একটু জিনিসটা সলভ করে দেন। এভাবে তুমি আমাকে পেতে পারো। তো আজকের এই ক্লাসে দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি তোমরা আমাকে একটা ফিডব্যাক দিবা যে তোমরা কতটুকু বুঝবা, তাহলে আমি মনে করব